অলরেডি হচ্ছে আমি আপনাদেরকে যে প্লেলিস্টটা দিছি গুগলে সেখানে হচ্ছে দেয়া আছে, বাট তারপরেও হচ্ছে আমি ক্লাসটা রেকর্ড করতেছি আপনাদের, যেহেতু এটা অনলাইন ক্লাস এবং এটার যেহেতু একটা রেকর্ড থাকতে হবে আপনাদের উপস্থিতির জন্য, এটা যেহেতু চেক করবে আমাদের অথরিটি থেকে, সুতরাং হচ্ছে আমি এটা রেকর্ড করতেছি আর কি, ঠিক আছে? সো কেউ যদি কোনো কিছু বুঝতে মনে করেন যে সমস্যা হচ্ছে অবশ্যই জানাবেন, ওকে? আর আমরা হচ্ছে 7টা পর্যন্ত এই সেশনটা চলবে, তারপরে হচ্ছে আমাদের মিটের নিয়ম অনুযায়ী এটা ক্লোজ হয়ে যাবে, দেন আমরা আবার নতুন করে একটা লিঙ্ক দিব। সো যদি এটা কেটে যায় এটা আবার নতুন করে জয়েন করতে হবে, এটা কিন্তু শেষ না, ঠিক আছে? সো আশা করি হচ্ছে এই প্রবলেমগুলো হবে না, নাহলে তখন দেখা গেলো যে বলবেন যে আমি তো জয়েন ছিলাম বাট অ্যাবসেন্ট হয়ে গেছে বা আমি এটা সেটা, এই প্রবলেমগুলো তখন আর হবে না আর কি। সো ঠিক আছে, আমি স্ক্রিন শেয়ার করছি, আশা করতেছি আপনারা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। তো এখানে আমরা লাস্ট ডে পর্যন্ত আমাদের ওয়েবসাইটে যে কাজগুলো করছিলাম, আমাদের হচ্ছে এখানে আমরা আমাদের লাস্ট দিন পর্যন্ত আমাদের ওয়েবসাইটে হচ্ছে এলিমেন্টর দিয়ে কাস্টম যে পেজ ডিজাইন, আমরা সেই কাজটা পর্যন্ত দেখে আসছি। তো এগুলো হচ্ছে আমরা যখন যেভাবে যে ধরনের ডিজাইন চাইবো সেই ধরনের ডিজাইন আমরা করতে পারবো। তো আজকে আমরা আবারও হচ্ছে থিম কাস্টমাইজেশনে ফিরে আসতেছি, এবং আমাদের যেহেতু এর আগে এলিমেন্টর নিয়ে কথা হয়ে গেছে, সো এমন থিমই আমরা আজকে কাজ করব যেটা এলিমেন্টর সাপোর্টেড, বা যেটা হচ্ছে এলিমেন্টর দিয়ে আপডেট করা হয় বা করা যায় আর কি। তো তার আগে আমাদের অ্যাজ ইউজুয়াল আমরা যেটা করব, আমাদের আগের যা কিছু ছিল সেগুলোকে আমাদের রিসেট করে দিতে হবে, একদম ক্লিন করে দিতে হবে, দিয়ে একদম আমাদের ওয়েবসাইটটাকে নতুন করে নিতে হবে। সো সেটার জন্য আমরা যেটা করি, টুলস থেকে ডাব্লুপি রিসেট, আমরা ডাব্লুপি রিসেট দিয়ে যদি সাইট রিসেট করি, সো টুলস থেকে ডাব্লুপি রিসেটে আমরা চলে যাব। দেন হচ্ছে এখানে আমরা আগের মতো করেই হচ্ছে সাইটটা রিসেট করে নেব, এগুলো আপনারা অনেক ভালোভাবে এখন পারেন, জানেন। সো আমরা এখান থেকে এটাকে রিসেট লিখলাম, অবশ্যই সাইট রিসেট এই সেগমেন্টটাতেই, এখানে আরও অনেক অনেক জায়গায় আছে, যেমন এখানেও আছে, এগুলো করা যাবে না। শুধুমাত্র সাইট রিসেটের জায়গায় আমরা রিসেট লিখব, লিখার পরে রিসেট সাইট ক্লিক করলে আমাদের পপ আপ আসবে রিসেট ওয়ার্ডপ্রেস। সো আমরা রিসেট ওয়ার্ডপ্রেসে যদি ক্লিক করি তাহলে কিছু সময়ের মধ্যে আমাদের ওয়েবসাইটটা রিসেট হয়ে ক্লিন হয়ে যাবে। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের সাইটটা রিসেট করা, অ্যান্ড দেন রিসেট হয়ে গেলে আমাদের দ্বিতীয় কাজ যেটা থাকে সেটা হলো আমাদের ওয়েবসাইটের মধ্যে যতগুলো প্লাগইন অলরেডি ইনস্টলড আছে সেই প্লাগইনগুলোকে রিমুভ করে দেয়া। এখন যদি আমরা এটা না করি, আমাদের ইনস্টল প্লাগইনে ধরেন যে আগের থিম বা আগের এডিটরের জন্য যত কিছু আছে এগুলো যদি আমরা রিমুভ না করি, তাহলে আমরা নতুন যেই থিমটা ইনস্টল করতে যাব সেখান থেকে যেই প্লাগইনগুলো আসবে সেগুলো অনেক সময় ইরর আসতে পারে বা কোনো কারণে কনফ্লিক্ট হতে পারে। তো এটা আমাদের মানে ওই থিমের জন্য এটা ভালো না আর কি। সো এই কারণে গুড হ্যাবিট বা গুড প্র্যাকটিস হচ্ছে যে আমরা আমাদের আগের যতগুলো প্লাগইন আছে সেগুলোকে আমরা রিমুভ করে দেব। সো আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি ক্লাসিক এডিটর আর হচ্ছে ডাব্লুপি রিসেট, এই দুইটা প্লাগইন শুধুমাত্র রেখে দিচ্ছি। কেন? কারণ আমি আবার যদি সাইটটা রিসেট করতে চাই তাহলে তো আবার হচ্ছে তখন এই প্লাগইনটা ইনস্টল করতেই হবে, তো এই জন্য আমরা এটা সবসময় রেখেই দিই আমাদের সাইটে, হ্যাঁ, যেন হচ্ছে এই প্রবলেমটা না হয়। ওকে, তো এই যে ক্লাসিক এডিটর আর হচ্ছে ডাব্লিউপি রিসেট রেখে দিলাম। ক্লাসিক এডিটরটা অ্যাক্টিভেট রাখতে পারেন, অ্যাক্টিভেট রাখলে হচ্ছে আমাদের থিম, যে কোনো থিম, প্রিমিয়াম থিম আমরা যখন কাস্টমাইজ করব তখন এটা আমাদের জন্য সহজ হবে। তো এটা আমরা অ্যাক্টিভেট করে রাখলাম। এবার হচ্ছে আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে যে আমরা নতুন একটা থিম ইনস্টল করব। সো থিম ইনস্টল করার জন্য অ্যাপিয়ারেন্স থেকে থিমস থেকে হচ্ছে আমরা সিম্পল অ্যাড থিমস যে অপশনটা আছে এই অ্যাড থিমের মধ্যে ক্লিক করলে আমাদের এখানে থিমটা আপলোড করার একটা জায়গা দিবে। এখন আমরা যখন হচ্ছে ফ্রি থিম নিয়ে কাজ করছিলাম তখন কিন্তু আমাদের আপলোড করার দরকার পড়ে নাই, কারণ সেগুলো এই যে রিপোজিটরি, আমাদের ওয়ার্ডপ্রেসের যে রিপোজিটরি সেখানেই সব কিছু সেট করা ছিল, যার কারণে আমরা শুধুমাত্র ইনস্টল বা অ্যাক্টিভেট করলেই আমরা কিন্তু নিয়ে নিতে পারতাম। কিন্তু এইখানে যেহেতু একটি প্রিমিয়াম থিম তো এই রিপোজিটরিতে থাকবে না, এই লাইব্রেরিতে থাকবে না। যেহেতু প্রিমিয়াম, সুতরাং এটা আমাদেরকে কোনো না কোনো একটা জায়গা থেকে কালেক্ট করে আনতে হবে, কিনে আনতে হবে। এবং আমাদেরকে, আমরা যদি ওই থিমটা কিনি
তাহলে আমাদেরকে কি দিবে, আমাদেরকে দিবে একটা জিপ ফোল্ডার, যেই জিপের মধ্যে আমার থিমের ফাইলগুলো থাকবে। তো যেমন হচ্ছে আমরা এখানে ধরেন যে থিম ফরেস্টে যদি যাই, themeforest.net, সো themeforest.net এ গিয়ে আমরা আজকে যেই থিমটা নিয়ে কথা বলতেছি সেটার নাম হচ্ছে ফিনটেক্স। সো ফিনটেক্স হচ্ছে একটা ফিনান্সিয়াল বেস বা একটা বিজনেস রিলেটেড হচ্ছে থিম। এই যে আমরা এই থিমটা কাস্টমাইজ করতে যাচ্ছি, সো এই থিমটার কিন্তু হচ্ছে প্রাইস আছে $49। যদি আমরা আমাদের ক্লায়েন্টের জন্য কিনে দেই তাহলে আমাদেরকে এই $49 দিয়ে এই থিমটা কিনে দিতে হবে। সো এই থিমটা আমরা যখন কোনো একটা থিম চুজ করি বা একটা থিম যখন আমরা সিলেক্ট করি, তখন আমাদেরকে এই থিম সম্পর্কে কিছু জিনিস জানতে হবে। যেহেতু আমাদের আজকের টপিক হলো প্রিমিয়াম থিম কাস্টমাইজেশন, সো প্রিমিয়াম থিম সম্পর্কে আমাদের কিছু ধারণা অবশ্যই থাকতে হবে। সো আমরা যে থিমটা কিনতে যাচ্ছি, যেমন ধরেন যে আমি এই থিমটা দেখলাম, এই থিমটা আমি কিনবো, তাহলে এই থিমটা সম্পর্কে আমার আগে ধারণা নিতে হবে যে এই থিমটা আসলে কেমন সাপোর্ট দিচ্ছে। হ্যাঁ, এটা অ্যাপিয়ারেন্স থেকে থিমস গিয়ে করছেন সেগুলো? থিম, হ্যাঁ, অ্যাপিয়ারেন্স থেকে থিমস, থিমস থেকে আমরা হচ্ছে এটা আপলোড করব আর কি। আচ্ছা ঠিক আছে। ওকে, সো এইখানে আমরা দেখে নিব যে এটা কতদিনের সাপোর্ট দিবে এবং ফিউচার আপডেট দিবে কি দিবে না। কারণ এখন যদিও আমরা এগুলো প্র্যাকটিস করতেছি, শেখার জন্য প্র্যাকটিস করতেছি, কিন্তু এটা যখন আমি আমার ক্লায়েন্টের জন্য কাজ করতেছি তখন তো আমার উপরে অনেক রেসপন্সিবিলিটি আছে যে এটা ফিউচারে আপডেট আসলে আমি আপডেটটা পাবো কি না। তারপরে হচ্ছে এটা কোয়ালিটি চেক বা ইনভেটো, এটা হচ্ছে ওরা কোয়ালিটি চেক করছে কিনা, কোনো ধরনের সমস্যা আছে কিনা থিমের মধ্যে। তারপরে সাপোর্টটা যদি আমি এক্সটেন্ড করতে চাই কোনো কারণে পরবর্তী সময়ে, আমাকে কত ডলার পর্যন্ত খরচ করতে হতে পারে, এগুলো আমরা একটু দেখে নিলাম। তারপরে এগুলো আমরা একটু পড়ে নিব এই থিমটা আসলে কিসের জন্য তৈরি করা হয়েছে, কোন কোন ক্যাটাগরির জন্য আমি এই থিমটা ব্যবহার করতে পারবো। এই ব্যাপারগুলো আপনি ধারণা যদি নিতে পারেন তাহলে কি হবে, আপনার এই থিমটা ব্যবহার করলে আপনি দেখা যাবে যে প্রবলেম কম ফেস করবেন। তারপরে এই থিমটা লাস্ট আপডেট আসছে কবে, 5ই জানুয়ারি 2026, তার মানে খুব রিসেন্ট টাইমে এই থিমটা তারা আপডেট নিয়ে আসছে। ঠিক আছে, তারপরে এখানে আর কি দেখতে হবে, এটা কতদিন আগের থিম, প্রায় 4 বছর আগের থিম। এবং 4 বছর আগের থিম হওয়ার পরেও প্রতি বছরেই বা হচ্ছে ওরা খুব রিসেন্ট টাইমে এগুলো আপডেট করছে, তার মানে ওরা এখনো এই থিমটা নিয়ে কাজ করতেছে। সো এটা একটা মানে বর্তমান সময়ের ব্যবহার উপযোগী একটা থিম, আমরা এটা ভেবে নিতে পারি। এবং আরেকটা জিনিস যদি বলেন, কম্পিটেবল ব্রাউজার, এটা কোন কোন ব্রাউজারে হচ্ছে ঠিকঠাক মতন দেখা যাবে সেই জিনিসগুলো এখানে বলা আছে। যদি এখানে ক্রোম না থাকতো, ফায়ারফক্স না থাকতো, তারপরে সাফারি না থাকতো, যদি বলতো যে এগুলো ওই ওই ব্রাউজারগুলোতে এটা ঠিক মতন দেখা যাবে না, এটা দেখা না যাওয়ার কারণ হচ্ছে যে আপনার কিছু কিছু কোড আছে, কোডের কিছু ভাগ আছে যেই কোডটা ব্যবহার করলে, মানে এমন কিছু কোড থাকে যে এই কোডটা ব্যবহার করলে আপনি গুগল ক্রোমে ঠিকঠাক মতন দেখাইতে পারবেন, ফায়ারফক্সে দেখাইতে পারবেন না। আবার কিছু কোড আছে যে এই কোডটা ব্যবহার করলে সব ধরনের ব্রাউজারে দেখা যাবে। তো এরকম কিছু কোড থাকে, এই জিনিসটা যারা কোডার তারা ব্যবহার করে। তো আমি যদি এই জিনিসটা এখান থেকে দেখে নিতে পারি যে সে কোন ধরনের, আমি একটা আইডিয়া পাবো যে সে কোন ধরনের কোড ব্যবহার করছে, সে কি একদম মডার্ন কোডগুলোই ব্যবহার করছে কিনা। যদি মডার্ন কোড ব্যবহার করে থাকে তাহলে সব ধরনের ব্রাউজারেই এটা ঠিকঠাক মতন দেখা যাবে। তো এই জিনিসগুলো যেহেতু আমরা টাকা পয়সা খরচ করে একটা থিম কিনবো এবং যেহেতু ক্লায়েন্টকে দিব, সুতরাং আমাদের রেসপন্সিবিলিটি হচ্ছে সেই থিম সম্পর্কে খুব ভালোভাবে একটা ধারণা নেওয়া। এবং এই যে আমাদের প্লাগইনগুলো সম্পর্কে, যে আমি এলিমেন্টর যেহেতু কাজ পারি, তাহলে এলিমেন্টর দিয়ে যেহেতু এই এই থিমটা তৈরি হয়েছে, আমি চাইলে এটাতে সহজেই কাস্টমাইজেশনটা করতে পারবো। আর যদি এখানে এটা না হয়, ডাব্লিউপি পেজ বেকারি হতো, বিভার হতো, কিংবা অন্য কোনো কিছু যেটা সম্পর্কে আমার কোনো ধারণা নাই, তখন কিন্তু আমি এই থিমটা কিনেও বিপদে পড়ে যেতাম, কারণ আমি কাস্টমাইজ করতে পারতাম না। ঠিক আছে, সো এই ব্যাপারগুলো অবশ্যই একটা থিমের দেখে নেবেন। এবং লাইভ প্রিভিউতে গিয়ে এই থিমের স্টাইলগুলো কেমন হতে পারে, এই থিমটা ইনস্টল করে ডেমো ইম্পোর্ট করলে ডিজাইনটা কেমন হতে পারে, এই ব্যাপারে আপনি একটা ধারণা নিতে পারবেন। ঠিক আছে, এইখানে দেখেন অনেকগুলো ডেমোস আছে, প্রায় 6টা ডেমো আছে এই থিমের আন্ডারে। আমি যদি এই থিমটা ইনস্টল করি তাহলে প্রায় 6 ধরনের ডিজাইন আমি এখানে পেয়ে যাব। ঠিক আছে, তো যেমন এই যে এখানে মাল্টি পেজ আছে, ওয়ান পেজ আছে। ওয়ান পেজ মানে হচ্ছে একটাই পেজ থাকবে, সেগমেন্ট ওয়াইজ ভাগ থাকে। আর মাল্টি পেজ মানে একাধিক পেজ থাকবে, হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট আস, তারপরে সার্ভিস, প্রত্যেকটি আলাদা আলাদা পেজ তৈরি করা আছে। তো আমি মাল্টি পেজে গিয়ে যদি হচ্ছে একটু ডেমোটা দেখে আসতে চাই,
যে আসলে ডিজাইনটা দেখতে কেমন হবে। আমি আমার ক্লায়েন্টকে যেহেতু এটা দিব, সো ডিজাইনটা যদি দেখতে সুন্দর না হয় তাহলে আমি থিমটা কিনলাম, কেনার পরে যদি ডিজাইনটা দেখি যে ভালো না, তাহলে তো এটা ক্লায়েন্ট পছন্দ করবে না এবং আমার এখানে টাকাটা লস হয়ে যাবে। সো এই যে দেখেন, এই থিমটা দেখতে ঠিক এরকম হবে এবং আমরা এগুলোকে কাস্টমাইজ করে আমাদের ক্লায়েন্টের প্রয়োজনীয় যে কন্টেন্ট আছে সেই কন্টেন্ট দিয়ে আমরা আপডেট করে দিতে পারবো। সো এই যে একটা মানে ডিজাইনটা খুবই প্রফেশনাল একটা ডিজাইন। সো এটা মার্কেটে এখনও সেল হচ্ছে এবং তারা রেগুলার আপডেট নিয়ে আসতেছে। সো আমরা এই থিমটার সাথে যেতে পারি। আমি এই থিমটা আপনাদের সাথে শেয়ার করব, আপনাদেরকে দিয়ে দিব এই থিমটা। আপনারা এই থিমটা ইনস্টল করে কাজ করতে পারবেন, তবে থিমগুলো কারোর সাথে শেয়ার করবেন না। এগুলো যেহেতু প্রিমিয়াম থিম, আপনি যদি মানে অতিরিক্ত কারোর সাথে এগুলো শেয়ার করতে থাকেন তাহলে এই থিমের আপডেটগুলো চলে আসলে পরবর্তীতে হয়তো এই থিম দিয়ে আপনি কাজ করতে পারবেন না। এই থিমের মধ্যে কোনো ধরনের ভাইরাস নাই, এই ধরনের কোনো ধরনের ঝামেলা নাই। সো আপনি ইন ফিউচারে চাইলে আপনার ক্লায়েন্টের জন্যও যদি কাজ করতে চান, যে আমি হচ্ছে এটা দিয়ে আমার ক্লায়েন্টকে একটা ওয়েবসাইট বানায় দিব, সো সেটাও আপনি করতে পারবেন। ঠিক আছে, এই লাইসেন্স, এই কপিরাইট আছে, সবাই চাইলে এটা ব্যবহার করে কাজ করতে পারবে, এতে কোনো ঝামেলা হবে না। সো যাই হোক, আমরা এগুলোকে সব কেটে দিলাম। এখন আমরা চলে যাই একটু হচ্ছে আমাদের এই আপলোডে। তো যখন আমরা থিমটা কিনবো, আমি কি বলছি, থিমটা কেনার পরে আমাদেরকে কি দিবে, আমাদেরকে হচ্ছে একটা জিপ ফোল্ডার দিবে। ঠিক আছে, তো আমি আপলোড থিমে গিয়ে এই যে চুজ ফাইল, এই ফাইল থেকে আমি হচ্ছে আমার এই জিপ ফোল্ডারটাকে হচ্ছে আপলোড করে দেব। সো আমার যেমন এখানে হচ্ছে আছে হলো এই যে ফিনটেক্স, এই যে একটা জিপ ফোল্ডার, এই জিপ। হ্যাঁ, একটু ব্যাক করে দেখালো মনে বলো তো। কি কোনটা? এখন যে এই টুলস নাকি প্লাই দিয়েছে মনে হয় এটা। মানে আমি এইখানে কই থেকে আসছি এটা বলতেছেন? হ্যাঁ হ্যাঁ আপনি কান থেকে হেডফোনটা সরায় ক্লাসে মনোযোগ দেন। আমরা স্যার এখানে এই জন্য হয়তো এটা দিয়ে আছে। অ্যাপিয়ারেন্স থেকে আমরা থিমে যাই। থিমে যাওয়ার পরে অ্যাড থিম নামে একটা অপশন আসে। অ্যাড থিমে ক্লিক করলে, তারপরে হচ্ছে অ্যাড থিমে ক্লিক করলে আমরা কি এখানে হচ্ছে রিপোজিটরিগুলো পাই, যেখানে আমাদের ফ্রি থিমগুলো আছে। তো সেইখানেই আমাদের আপলোড থিমটা আছে। আমি কিন্তু এইখান থেকে জাস্ট এই মানে ওইখানে যাওয়ার আগে এইখান থেকেই কিন্তু ক্লিক করে গেছি। এই যে আপলোড থিম, এই আপলোড থিমে ক্লিক করলে আমাদেরকে থিমটা আপলোড করার একটা অপশন দিবে এবং এখানে বলে দিচ্ছে যে ইউ হ্যাভ আ থিম ইন আ জিপ ফরম্যাট, যে আপনার কাছে একটা জিপ ফরম্যাট আছে, ইউ মে ইনস্টল অর আপডেট ইট বাই আপলোডিং ইট হিয়ার, যে এটা আপনি হচ্ছে ইনস্টল বা আপডেট করতে পারবেন এখান থেকে, এই আপলোডিং এর মাধ্যমে এটাকে ইনস্টল বা আপডেট করতে পারবেন। তো আমরা এখানে, আমরা যেহেতু প্রিমিয়াম থিম কিনছি, তাহলে আমাদের কাছে একটা ফাইল থাকবে, জিপ ফাইল বলছে সেটা। তো এই চুজ ফাইলে যেভাবে করে আমরা ইমেজ আপলোড করি বা যে কোনো ফাইল আপলোড করি একেবারেই সেম। আমরা চুজ ফাইলে যদি ক্লিক করি, চুজ ফাইলে ক্লিক করলে আমাদের হচ্ছে কি আসবে, এখানে হলো এই যে আমরা যেখানে থিমটা রাখছি কিনে, তারপরে হচ্ছে জিপ ফাইলটা যেখানে রাখছি সেখানে আছে, সেখান থেকে এই যে ফিনটেক্স নামে একটা ফোল্ডার আমার এখানে আছে প্রায় 7 মেগাবাইটের মতো। এইটাকে সিলেক্ট করে দিব, দিয়ে জাস্ট হচ্ছে ওপেনে ক্লিক করে দেব, তাহলে এখানে এটা চলে আসবে। মানে যেভাবে আমরা একটা ফাইল আপলোড করি বা একটা ইমেজ আপলোড করি একেবারেই সেম, কিন্তু এটা জিপ হতে হবে, জিপ ছাড়া আপনি এখানে আপলোড করতে পারবেন না। এটাই হলো শর্ত, যে এখানে আপনাকে জিপ আপলোড করতে হবে। তো এরপরে আমরা এখানে এটাকে সিলেক্ট করে দিয়ে ইনস্টল নাওতে যদি ক্লিক করি, ইনস্টল নাওতে ক্লিক করলে এটা হচ্ছে ইনস্টল হয়ে যাবে। তাহলে আমরা দুইভাবে কিন্তু থিম ইনস্টল করা দেখতেছি। একটা হলো ফ্রি থিম, যেটা হচ্ছে আমাদের কোথাও থেকে ডাউনলোড করা বা কিছু করা লাগে না, এটা হচ্ছে আমাদের এই ওয়ার্ডপ্রেসের ভিতরেই হলো সব থিমগুলো সাজানো আছে, এখান থেকে শুধু আমরা ইনস্টল করি। আরেকটা ওয়ে হচ্ছে যে বাইরে থেকে থিম কালেক্ট করে আপলোড করা, যেটা এখন আমরা দেখলাম, যে অ্যাপিয়ারেন্স থেকে থিমসে যাওয়ার পরে, অ্যাড থিমসে যাওয়ার পরে আপলোড থিম নামে একটা অপশনই আছে। এই যে এটা দিয়ে আমরা থিমটাকে আপলোড করতে পারবো, কিন্তু শর্ত হচ্ছে থিমের এই ফাইলটা জিপ ফোল্ডার হতে হবে। খোলা থিম যদি হয়, মানে জিপ না, আনজিপ ফাইল, আপনার কাছে জিপ আছে আপনি এটাকে আনজিপ করে ফেলছেন, তাহলে কিন্তু আপনার থিম ইনস্টল হবে না। শর্ত হচ্ছে অবশ্যই থিমটা জিপ থাকতে হবে। আমি বারবার বলি, অবশ্যই থিমের এই ফোল্ডারটা জিপ থাকতে হবে। আপনি যদি আনজিপ করে ফেলেন, আমি আপনাকে থিম দিলাম, আপনি ডাউনলোড করে আনজিপ করলেন,
তারপরে আপনি যদি এখন ইনস্টল করতে যান প্রথমত খুঁজে পাবেন না কোন ফাইলটা আপলোড করবেন, আর পুরো ফোল্ডার আপলোড করলেও আপনার ফাইলটা কাজ করবে না। তার মানে অবশ্যই আমি যেইভাবে দিব সিঙ্গেল ফাইল জিপ আকারে ওইটাই আপলোড করতে হবে। আমি এক্সট্রা কোনো কিছু দেই নাই, আমি শুধু থিমের ফাইলটাই এই জন্য আপনাদেরকে শেয়ার করবো আর কি। আচ্ছা, তো যখন হচ্ছে আমাদের থিম আপলোড হয়ে গেছে, ইনস্টল হয়ে গেছে, আমরা জানি যে ইনস্টল করলে অ্যাডোবি ফটোশপ ওয়ার্ডপ্রেসে আপনি হচ্ছে ইনস্টল যাই করবেন তাই হচ্ছে কি অ্যাক্টিভেট করতে হয়। সো আমাদেরকে অ্যাক্টিভেট করার অপশন দিচ্ছে, তো আমরা হচ্ছে অ্যাক্টিভেটে ক্লিক করলাম। তো আমরা এর আগে কিন্তু থিম নিয়ে কাজ করার সময় যেটা পাইছিলাম সেটা হচ্ছে যে একটা থিম প্রথমে কি করতে হয়, নিয়ম হচ্ছে থিমটাকে ইনস্টল করতে হয়। থিমটাকে ইনস্টল করব, এরপর হচ্ছে অ্যাক্টিভেট করব, এরপর হচ্ছে আমাদের মানে ফ্রি থিমের ক্ষেত্রে যেটা ছিল যে আমরা স্টার্টার টেমপ্লেট বা ডেমো ইম্পোর্ট করতাম। স্টার্টার টেমপ্লেট দিয়ে স্টার্টার যে টেমপ্লেটগুলো ছিল সেটার মাধ্যমে আমরা ডেমোটা ইম্পোর্ট করতাম। কিন্তু যখন প্রিমিয়াম থিমের ক্ষেত্রে আসবে, আমি দুইটার মধ্যে যদি একটু কম্প্যারিজনটা দেখাই, ধরেন যে ফ্রি থিমের ক্ষেত্রে যখন আমরা ফ্রি থিম নিয়ে কাজ করি তখন আমাদের কাজ হয় হচ্ছে যে থিমটাকে ইনস্টল করা, তারপর হচ্ছে অ্যাক্টিভেট করা, তারপরে হচ্ছে আমাদের স্টার্টার যে টেমপ্লেট আছে স্টার্টার টেমপ্লেট এটার মাধ্যমে ডেমো ইম্পোর্ট করা, স্টার্টার টেমপ্লেট ইম্পোর্ট করা, দেন হচ্ছে আমরা কি করি, স্টার্টার টেমপ্লেট আনার পরে আমরা হচ্ছে কাস্টমাইজ করি, এই যে কাস্টমাইজ করি, এতটুকু হচ্ছে আমাদের সাধারণত কাজ থাকে, তাই না? আচ্ছা, কেউ কিছু মেসেজে বলছেন, শব্দ হইল। আচ্ছা, হ্যান্ড রেজ করছেন আবিদ হ্যান্ড রেজ করছেন। আবিদ কে? আমি তো এই নামগুলো এত নতুন নতুন দেখতেছি আজকে। আচ্ছা, হ্যান্ড রেজ করছেন। আপনার সাউন্ডটা ক্লিয়ার না আব্দুর রহিম সাহেব, আপনার সাউন্ড ক্লিয়ার না, বাজতেছে, আপনার কথা আমি ঠিক মতো বুঝতে পারতেছি না। আবিদ শাহরাজ দ্বীপ মনে হয়, তাই না? আপনি হ্যান্ড রেজ করছেন, কিছু বলতে চাইলে হ্যান্ড রেজ করার দরকার নাই, আমি দেখতে পাবো না, সরাসরি বলবেন, ঠিক আছে? এই আপনার ভয়েস কি কি গায়েব হয়ে যায়? দেখা যায় কালো হয়ে যায়। স্ক্রিনের প্রবলেম এটা কি সবার ক্ষেত্রে হচ্ছে নাকি একটু আমাকে ইনফর্ম করেন, স্ক্রিনে ইনফর্ম করেন। স্যার এটা স্যার আবিদের হচ্ছে, আবিদের নেট একটু সমস্যা হচ্ছে, এটা আমাদের এখানে ঠিক আছে দেখা যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে সমস্যা নেই। আমার ওটা একটু প্রবলেম করতেছে নয়। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, তাহলে ফ্রি থিমের ক্ষেত্রে আমাদের ঠিক আছে, ফ্রি থিমের ক্ষেত্রে আমাদের নিয়মটা হচ্ছে ইনস্টল করব, থিমটা অ্যাক্টিভেট করব, স্টার্টার টেমপ্লেট থাকবে সেটাকে ইম্পোর্ট করব, তারপরে কাস্টমাইজ করব, এটাই হচ্ছে তার লাইফ সাইকেল। যখন আমরা প্রিমিয়াম থিমের ক্ষেত্রে যাব, প্রিমিয়াম থিমের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে প্রথমে আমরা থিমটা ইনস্টল করব, অ্যাক্টিভেট করব, এরপর হচ্ছে রিকোয়ার্ড প্লাগইনকে ইনস্টল করতে হবে। রিকোয়ার্ড যে প্লাগইন আছে, রিকোয়ার্ড প্লাগইন মাস্ট বি ইনস্টল করতে হবে, এটার কোনো বিকল্প নাই। হ্যাঁ, ইনস্টল করার পরে হচ্ছে সেগুলোকে অ্যাক্টিভেট করতে হবে। অ্যাক্টিভেট করার পরে আপনার হচ্ছে ডেমো ইম্পোর্ট করতে হবে। এটা স্টার্টার কিট বলে না বা স্টার্টার টেমপ্লেট বলে না, এটাকে বলা হয় ডেমো ইম্পোর্ট। এটা হচ্ছে আপনার প্রিমিয়াম থিমের লাইফ সাইকেল। এইভাবে করেই হচ্ছে আমাদের শুরু করতে হবে। তাহলে আমরা এখন পর্যন্ত কি করছি, থিমটা ইনস্টল করছি, অ্যাক্টিভেট করছি, তারপর হচ্ছে রিকোয়ার্ড যে প্লাগইন সেগুলো ইনস্টল করতে হবে। তাহলে দেখবেন যখনই আপনি হচ্ছে থিমটাকে অ্যাক্টিভেট করবেন, আপনি এই যে এরকম একটা অপশনে চলে আসবেন, যেখানে দেখেন প্রত্যেকটা প্রিমিয়াম থিম, প্রত্যেকটা, এমন একটা প্রিমিয়াম থিমও নাই যেখানে এই লুকটা আসবে না। এই যে বিগিন ইনস্টলিং প্লাগইনস, এটা প্রত্যেকটা প্রিমিয়াম থিমেই আসবে, ঠিক আছে? সো এই যে বিগিন ইনস্টলিং প্লাগইনস, এইখানে আমরা ক্লিক করব, এগুলোই হচ্ছে রিকোয়ার্ড প্লাগইন। এই যে এখানে প্রায় 10টা প্লাগইন দরকার এই থিমের জন্য। সো এইটাকে বাদ দিয়ে যদি আমি অন্যদিকে চলে যাই তাহলে আমার অনেক প্রবলেম হবে, আমি ঠিকঠাক মতন ডেমো ইম্পোর্ট করতে পারবো না, আমি অনেক ফিচার পাবো না।
তো আমি হচ্ছে এই যে প্লাগইনের এই জায়গাটাতে আমি যদি এটা চেক দিয়ে দেই, চেক দিয়ে দিলে সবগুলোই সিলেক্ট হয়ে গেল। দেন আমি বাল্ক অ্যাকশনস থেকে ইনস্টলটা সিলেক্ট করে দিয়ে জাস্ট অ্যাপ্লাইতে যদি আমি ক্লিক করে দেই, তাহলে এক এক করে অটোমেটিক্যালি আমার কিছু করতে হবে না, অটোমেটিক্যালি আপনার এই প্লাগইনগুলো ইনস্টল হতে থাকবে, একটা একটা করে প্লাগইন ইনস্টল হতে থাকবে। আর একটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে আমার এক্সপেরিয়েন্স থেকে, সেটা হলো যে অনেক সময় দেখা যায় যে যদি ইন্টারনেট কানেকশন মানে ভালো না থাকে, ওই সময় যদি আমরা ধরেন যে প্লাগইন বা হচ্ছে ডেমো এগুলো যদি আমরা ইম্পোর্ট করতে চাই বা ইনস্টল করতে চাই, অ্যাক্টিভেট করতে চাই, তাহলে অনেক সময় ইরর আসে, এবং এই একটা ইররের কারণে পুরো ওয়েবসাইটের মধ্যেই ইরর আসার সম্ভাবনা থাকে। তো এই জিনিসটা আমি মনে করি যখন আপনাদের ইন্টারনেট কানেকশন খুব ভালো থাকবে, ওই সময়ই হচ্ছে আপনারা এই থিমটা ইনস্টল করা বা ডেমো ইম্পোর্ট করার কাজটা করবেন। আর অন্য সময় আপনি যে কাস্টমাইজেশনটা, এটা আপনি মানে আপনার যখন ইন্টারনেট একটু স্লো থাকবে তখনও করতে পারেন, কিন্তু এই সময়টা যখন হচ্ছে যে আমরা এই কাজগুলো করতেছি, থিমটাকে আপলোড করতেছি, ডেমো ইম্পোর্ট করতেছি, এই সময় এটা ইনশিওর হবেন যে আপনার ইন্টারনেট কানেকশন ঠিক আছে, ঠিকঠাক মতন কাজ করতেছে। সো যখন আমাদের এখানে ইনস্টল হয়ে গেল, এখানে মনে হয় একটা প্লাগইন একটু প্রবলেম করছে, থিমের এখানে একটাতে একটু প্রবলেম করছে, যেটা হলো ব্রাভিস থিম কোর। সো এটাতে বলছে যে হচ্ছে টাইম আউট হয়ে গেছে, মানে ইন্টারনেটটা স্লো থাকার কারণে টাইম আউট হয়েছে। সো আমরা দেখি এটা পরবর্তীতে ঠিক করা যায় কিনা। আমরা রিটার্ন টু আমরা হচ্ছে রিকোয়ার্ড প্লাগইনসে চলে আসলাম। এখানে যেমন দেখেন এই যে এটা কিন্তু ইনস্টল হয়নি, একটা ইরর আসছিল, ঠিক আছে, এবং এটা বলছে রিকোয়ার্ড, তার মানে এটা মাস্ট বি, লাগবেই আমার, এটাকে আমি বাদ দিতে পারবো না। এখানে রেকমেন্ডেড আছে 2টা, বাকি সবগুলো রিকোয়ার্ড। যদি রেকমেন্ডেডটা আমি বাদও দেই তারপরেও হয়তো আমি চলতে পারবো, কিন্তু রিকোয়ার্ড যেটা, এটা আমি কোনোভাবেই বাদ দিতে পারবো না। তো এটা যেহেতু ইনস্টল হয়নি, আমি আবারও এটাতে ক্লিক করে ইনস্টল করতেছি। আপনাদের যেমনটা হবে এটা না, আপনাদের এরকম সমস্যা নাও হতে পারে, ঠিক আছে, বাট আমি এটা ফেস করলাম। আসসালামু আলাইকুম হ্যাঁ স্যার, সরি ডিস্টার্ব করার জন্য। স্যার আপনাকে একটা ইনফর্ম করার ছিল। অ্যাকচুয়ালি আমার বাসায় মাহফিল হচ্ছিল, তো যার কারণে আমি ওখান থেকে অ্যাটেন্ড হতে পারিনি আমার মোবাইল থেকে। আমি মোহাম্মদ সাবিদ নূর, ওর আইডি থেকে মানে জয়েন ছিল, আমরা দুজনে একসাথে আছি। আচ্ছা ঠিক আছে। তো আমরা হচ্ছে দেখেন, তাহলে আবারও যদি রিটার্ন টু রিকোয়ার্ড প্লাগইনস ইনস্টলারে যাই, তাহলে আমাদের 10টা প্লাগইনের এখন 10টাই কিন্তু দেখেন অ্যাক্টিভেট দেখাচ্ছে, মানে ইনস্টল সবগুলোই হয়ে গেছে। এবার আর কিন্তু কোনো সমস্যা নেই, দেখেন স্ট্যাটাস ইনস্টলড বাট নট অ্যাক্টিভেটেড। তো ইনস্টল প্রত্যেকটাই করতে হবে, কোনো একটা ধরেন যে ওই একসাথে ইনস্টল করতে গিয়ে একটু ইরর আসলে ওটাকে বাদ দেওয়া যাবে না, ওটাকে আবার পরে এসে ইনস্টলটা করে নিতে হবে। সো সবগুলো ইনস্টল হয়ে গেলে আমি আবারও আরেকবার যেটা করব সেটা হলো যে একটু অ্যাক্টিভেট করে নেব আর কি। অ্যাক্টিভেট করে নিলাম, ইনস্টল করলাম, অ্যাক্টিভেট করলাম। সো এখানে এই যে ইনস্টল, রিকোয়ার্ড প্লাগইন ইনস্টল, অ্যাক্টিভেট, এই পর্যন্ত আমার কাজ কিন্তু শেষ। এবার কাজ হচ্ছে ডেমো ইম্পোর্ট। আচ্ছা, এখন ডেমো ইম্পোর্ট যখন আমরা ফ্রি থিমের কাজ করছি, তখন দেখছি ডেমো ইম্পোর্টের অপশনটা আমরা ড্যাশবোর্ডে থাকলে মোটামুটি হচ্ছে এই উপরের দিকেই শো করতো, যেখানে আমরা রিকোয়ার্ড প্লাগইনগুলো এখন দেখলাম ওরকম জায়গাটাতেই হচ্ছে ড্যাশবোর্ডটা শো করতো আর কি। স্টার্টার কিটগুলো বা স্টার্টার টেমপ্লেট ইনস্টল করার বা হচ্ছে ইম্পোর্ট করার অপশনটা শো করতো। কিন্তু প্রিমিয়াম থিমে ডেমো ইম্পোর্ট করতে হয় ম্যানুয়ালি। এটার হচ্ছে কিছু সিস্টেম আছে, 3টা পসিবল ওয়ে আছে। এই 3টা পসিবল ওয়ে আমি বলতেছি, এই 3টা পসিবল ওয়ে ওয়াইজ আপনারা সারা জীবনে যতবার প্রিমিয়াম থিম নিয়ে কাজ করবেন এইভাবেই করবেন। সো এখানে ধরেন যে আমরা বলতে পারি সেভারাল ওয়েজ অফ ডেমো ইম্পোর্ট ফর প্রিমিয়াম থিম। এখানে টোটাল 3টা ওয়েজ, সামনে আরও অদূর ভবিষ্যতে হয়তো আরও আবিষ্কার হতে পারে, আরও নতুন নতুন হতে পারে, আমি জানি না। আমার জানা আছে 3টা। একটা হচ্ছে যে আমরা ডেমো ইম্পোর্ট করার জন্য প্রথমে চেক করব কোথায়, প্রথমে চেক করব অ্যাপিয়ারেন্সের মধ্যে, অ্যাপিয়ারেন্স থেকে ডেমো ইম্পোর্ট নামে কোনো কিছু লেখা আছে কিনা। প্রথমে আমরা এইটা চেক করব, অ্যাপিয়ারেন্স থেকে ডেমো ইম্পোর্ট নামে কোনো অপশন আছে কিনা, এটা আমরা চেক করব। যদি এখানে না পাই, তারপরে আমরা চেক করব টুলস থেকে ডেমো ইম্পোর্ট। এখান থেকে আমরা চেক করব যে টুলস থেকে আছে কিনা।
যদি টুলস থেকেও না থাকে তাহলে থিমের নামে একটা মেনু থাকবে, থিমের নামে একটা মেনু তৈরি হবে। যেমন এই থিমটার নাম হলো ফিনটেক্স, তাহলে ফিনটেক্স দিয়ে একটা মেনু তৈরি হবে। মেনু মিনস আমি বুঝাচ্ছি যেমন যে অ্যাপিয়ারেন্স, তারপরে টুলস, তারপরে প্লাগইন, এরকম বাম পাশে আমাদের হচ্ছে অনেকগুলো মেনু থাকে না। যেমন আমরা এই যে এখানে আমি যদি এটা থেকে বের হয়ে আসি, আমাদের জাস্ট ডাব্লিউপি অ্যাডমিন রেখে আমি এন্টার দিলাম, তাহলে এই যে আমাদের এলিমেন্টরের যে সেটআপটা, এই সেটআপটা আমরা করতে যাচ্ছি না, সো এটাকে আমরা স্কিপ করলাম। ঠিক আছে, এই যে এগুলোকে বলতেছে হচ্ছে মেনু। হ্যাঁ, এই যে যেমন কন্ট্যাক্ট, কেরিয়ার, সার্ভিস, তারপর হচ্ছে শপ অ্যাড অন, পোর্টফোলিও, পেজেস, পোস্ট, এই যে ফিনটেক্স, এগুলো হচ্ছে কি মেনু, বুঝতে পারছেন? তো এই জিনিসগুলো থাকবে, থিম মেনু থাকবে, থিম মেনু থেকে আপনার ডেমো ইম্পোর্টের অপশন আপনি পাবেন। তাহলে এই যে তিনটা জায়গা, আপনি যখন ডেমো ইম্পোর্ট করতে যাবেন আপনাকে তিনটা জায়গায় খুঁজতে হবে। হয় অ্যাপিয়ারেন্স থেকে খুঁজবেন, যদি থাকে ওখান থেকে ডেমো ইম্পোর্ট করবেন, যদি না থাকে তাহলে টুলস থেকে করবেন। যদি টুলস থেকেও ডেমো ইম্পোর্ট না পান তখন খুঁজবেন যে থিমের নামে কোনো মেনু তৈরি হয়েছে কিনা। যদি সেখানে তৈরি হয়ে থাকে, সাধারণত হয়, প্রিমিয়াম থিমে এটা অবশ্যই হবে, দেন ওইখান থেকে আমরা ডেমো ইম্পোর্টের কাজটা করব। তাহলে আমি এখন যদি একটু খুঁজি অ্যাপিয়ারেন্সের মধ্যে, যদি আমি একটু যাই যে অ্যাপিয়ারেন্সের মধ্যে আমার ডেমো ইম্পোর্ট বলে কিছু আছে কিনা, দেখেন অ্যাপিয়ারেন্স থেকে আমার এখানে ডেমো ইম্পোর্টের কোনো অপশন নাই। তাহলে দ্বিতীয় আমি কোথায় যাব? দ্বিতীয় আমি যাব টুলসে। টুলসের মধ্যে দেখেন তো ডেমো ইম্পোর্ট নামে কোথাও কিছু আছে? ডেমো ইম্পোর্টের কোথাও কিছু নাই। তার মানে দুইটা জায়গা আমার খোঁজা শেষ। এখন 3 নাম্বার, এখানে থাকলে থাকবে, না থাকলে কিন্তু আর সুযোগ নাই আর কি। ঠিক আছে, ওকে। সো আরেকটা কি, যে থিমের নাম দিয়ে একটা মেনু তৈরি হবে। সো ফিনটেক্স নাম দিয়ে একটা মেনু তৈরি হয়ে গেছে, এবং এইখানে দেখেন ইম্পোর্ট ডেমো অপশন আছে। তার মানে এইখান থেকে আমাদের ডেমোটা ইম্পোর্ট করতে হবে। আপনি যত প্রিমিয়াম থিম নিয়ে কাজ করবেন এর বাইরে কিন্তু আসলে কিছু নাই, এই তিনটা অপশনের বাইরে কিচ্ছু নাই। সো আমি ইম্পোর্ট ডেমোতে ক্লিক করলাম। ইম্পোর্ট ডেমোতে ক্লিক করার পরে আমরা এখানে আমাদের ডেমো ইম্পোর্টের জন্য দেখেন কিছু অপশন পাবো। সেই অপশনগুলো দেখি, যেমন এই যে এখানে আমাদের হচ্ছে ইম্পোর্ট ডেমো, মানে এই ডেমোটা ইম্পোর্ট করার জন্য আমাদেরকে এখানে একটা বাটন দিয়ে দিছে। এখন ডেমো ইম্পোর্ট করার আগে আমি আরও কয়েকটা জিনিস এখানে একটু আপনাদেরকে বলি। এটা কিছু কিছু থিমে, বিশেষ করে যেগুলো একটু বড় থিম, এগুলো পপুলার থিম যেগুলো, সেই থিমগুলোতে সাধারণত এই জিনিসগুলো চেক করে ওরা, বা এগুলো হচ্ছে আমরা পাই। যেমন পিএইচপি ভার্সন 8.3.19 এটা সবুজ হয়ে আছে, দ্যাট মিন্স আমার হোস্টিংয়ের যে পিএইচপি ভার্সন, সেই পিএইচপি ভার্সন এবং এই থিমটার জন্য যা প্রয়োজন সেটা ম্যাচ করছে। এই কারণে এটা টিক মার্ক দেওয়া আছে, এটা হলো আপনার গ্রিন দেখাচ্ছে যে এটা ঠিক আছে, আমার হোস্টিংয়ের সাথে এই থিমের যে কোডিংটা এটা ঠিকঠাক মতন যায়। সেকেন্ড হচ্ছে মেমোরি লিমিট। মেমোরি লিমিট হচ্ছে কারেন্টলি 512 মেগাবাইট। ঠিক আছে, যে এটা আমি সর্বোচ্চ কত মেগাবাইট হচ্ছে, মানে মেমোরি লিমিট, আমি কত মেগাবাইট ফাইল আমি আপলোড করতে পারবো, সেটা অনেক জায়গায় দেখা যায় যে 10 মেগাবাইট থাকে, কত 2 মেগাবাইটও থাকে। ঠিক আছে, তো এটা 512 মেগাবাইট আছে, দ্যাট মিন্স তাদের যে রিকোয়ারমেন্ট, এই থিমের জন্য যে রিকোয়ারমেন্টটা ছিল সেটার চাইতে হয়তো আমাদের বেশি আছে, এই জন্য এটা সবুজ দেখাচ্ছে, মানে এতেও কোনো সমস্যা নাই। ম্যাক্স এক্সিকিউশন টাইম সেটা বলছে কারেন্টলি 60 সেকেন্ড। তার মানে ম্যাক্স এক্সিকিউশন টাইম মানে একটা ফাইল আপলোড হতে বা একটা যে কোনো কিছু আপলোড হতে সর্বোচ্চ কত সময় পর্যন্ত আমাদেরকে অ্যালাউ করবে। তো এখানে 1 মিনিট পর্যন্ত আমাদের সময় দেওয়া আছে, এবং এই থিম সেটা সাপোর্ট করে, এই কারণে এটা হলো মানে গ্রিন করা আছে। ম্যাক্স পোস্ট সাইজ বলছে কারেন্টলি 30 দেওয়া আছে, আর ওরা মিনিমাম রিকোয়ার্ড বলছে 32। এইটা হলো ম্যাচ করে নাই। তো যেহেতু এটা আমাদের একটা ফ্রি হোস্টিং, সো এটা ম্যাচ না করলেও আমরা সি প্যানেলে গিয়ে হয়তো বা আমরা এগুলো আপডেট করার কোনো সুযোগ পাবো না, কারণ ফ্রিতে এত কিছু দিবে না। কিন্তু প্রিমিয়াম যদি হতো তাহলে আমরা এটাকে আপডেট করতাম, এটাকে আপডেট করে তারপরেই আমরা বাকি কাজগুলো করতাম, কারণ এগুলো যদি না ম্যাচ করে তাহলে আপনার থিমের ডেমো ইম্পোর্ট করতে বা থিমের কাজ করতে গিয়ে, কিংবা থিমের যে পারফরমেন্স বা ওয়েবসাইটের যে পারফরমেন্স সেটা হয়তো বা বাধাগ্রস্ত হতো, ঠিকঠাক মতন হয়তো বা কাজ করতো না, ফাংশনগুলো ঠিক মতন কাজ করতো না। এই জন্য এখানে প্রত্যেকটাই গ্রিন হওয়া বাধ্যতামূলক ছিল, কিন্তু এখানে আমাদের 3টা গ্রিন হয়েছে, 3টা ওকে আছে, কিন্তু একটা আছে যেটা আমাদের হোস্টিংয়ের একটু দুর্বলতা, কিন্তু আমরা যেহেতু ফ্রি হোস্টিং ব্যবহার করতেছি সুতরাং এখানে আমাদের কিছু করার নাই। ঠিক আছে, আমরা এটাকে মেনে নিচ্ছি। তো
এই জিনিসগুলো যখন আপনাদের থিম আপনাদেরকে দেখাবে এটা অবশ্যই গুরুত্ব সহকারে দেখবেন, সবগুলোই সবুজ হতে হবে, সবগুলোই ওকে থাকতে হবে, আদারওয়াইজ আমরা হচ্ছে পরের স্টেপে যেতে পারবো না বা যাব না। যখন আমরা প্রিমিয়াম হোস্টিং এবং হচ্ছে ক্লায়েন্টের জন্য কাজ করব তখন এই জিনিসগুলো অবশ্যই আমরা ইনশিওর করে তারপরেই নেক্সটে যাব। তো যাই হোক, আমরা এখন ফ্রি হোস্টিংয়ে আছি, এই জন্য আমরা ওকে মাফ করে দিলাম, ওর ভুল ত্রুটি সব আমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমরা হচ্ছে এখন সামনের দিকে মুভ করতেছি। সো মুভ করার জন্য কি ইম্পোর্ট ডেমোতে আমরা ক্লিক করব। এখানে ও বিশ্বাস করতেছে না যে আসলে আমরা ইম্পোর্ট করতে চাচ্ছি ডেমোটা, তো এই জন্য আমাদেরকে আবার একটা পপ আপ দিছে যে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ইনস্টল দ্য ডেমো ডাটা। আমরা বললাম যে হ্যাঁ ওকে আমরা চাচ্ছি। সো আমরা ওকে করে দিলাম। এই যে এখানে ঘুরতেছে, ঘুরতে ঘুরতে এক সময় পড়ে যাবে। তারপরে হচ্ছে আমাদের ওয়েবসাইটে আমরা যদি রিফ্রেশ দিয়ে রাখি তাহলে দেখেন আমাদের সাইটে হচ্ছে কি হবে, ওই যে ওদের ডেমোটা যে আমরা দেখে আসছিলাম ডিজাইনটা, ওই ডিজাইনটাই এখানে চলে আসবে, একদম সেম টু সেম, কোনো কিছু পরিবর্তন হবে না, একদম সেম টু সেম সব কিছুই আমাদের চলে আসবে এখানে। সো এই ডেমোটা ইম্পোর্ট হতে কিছু কিছু ক্ষেত্রে 5 মিনিটও সময় লাগে, 10 মিনিটও, কিছু কিছু থিমের ক্ষেত্রে 10 মিনিটও সময় লেগে যায়, আবার কোনোগুলো দেখা যায় যে 1-2 মিনিটেও সময় হয়, এটা ডিপেন্ড করতেছে আর কি, ঠিক আছে, থিমের উপরে। তো এই যে এই থিমটা আপনারা যখন ডেমো ইম্পোর্ট দিবেন, এমনটা হতে পারে যে আপনাদের এখানে বলবে যে ইরোর, হ্যাঁ, ওই যে যেমন রিসোর্স লিমিট, যেমন উজ্জ্বল সাহেব বললো যে রিসোর্স লিমিট দেখাচ্ছে, বা ক্রিটিক্যাল ইরোর এই টাইপের কোনো একটা জিনিস দেখালেও দেখাতে পারে, এতে আমাদের কিচ্ছু যায় আসে না। আমরা এখানে যখন হচ্ছে দেখব যে এটা এই পেজ থেকে অন্য পেজে গেছে, সেটা ইরোর হোক, সেটা যা খুশি তাই হোক, আমাদের দেখার বিষয় না। আমরা জাস্ট হচ্ছে আমাদের সাইটটাকে একটু রিফ্রেশ করব। এই যে এখন সাইটের অবস্থা হলো এরকম, শুধু থিম ইনস্টল করার পরে আমরা এইখানে একটু রিফ্রেশ করে দেখব যে আমাদের সাইটটা ঠিকঠাক আসছে কিনা। যেমন দেখেন আমি যা বলছি তাই, কি বলতেছে, দেয়ার হ্যাজ বিন আ ক্রিটিক্যাল ইরোর অন দিস ওয়েবসাইট, একটা ইরোর আসছে আমাদের। সো এতে আমাদের কিছুই যায় আসে না, ও বলছে আমাদের ইরোর আসছে, কারণ আমরা জানি কেন ইরোর আসতে পারে। কারণ হচ্ছে যে ওই যে আমাদের বলছে না যে মোস্ট আপনার হচ্ছে কি ইয়া ছিল, ম্যাক্স পোস্ট সাইজ 32 দরকার ছিল, বাট শুধুমাত্র আমাদের ছিল 30, এই কারণে একটা ইরোর আসছে, ঠিক আছে। তো যেহেতু আমরা এটা মেনে নিয়েছিলাম, আমাদের কিছু করার নাই, তো এই ইরোরটাকেও আমরা আর সেভাবে ধরতেছি না, ইরোরের জায়গায় থাকুক। আমরা আমাদের সাইটটাকে একটু রিফ্রেশ দিব, রিফ্রেশ দিয়ে দেখব যে আমাদের সাইটে ডেমো ঠিকঠাক মতন ইম্পোর্ট হয়েছে কিনা। যদি ইম্পোর্ট হয়ে থাকে তাহলে সেই ইরোর আমাদের কোনো সমস্যা নাই, ইরোরের জায়গায় থাকবে। তো আমরা দেখে কিন্তু একটা মানে ফিল পাচ্ছি যে আমাদের সাইটটা সেম টু সেম যেভাবে ডেমোতে ছিল সেভাবে ডেমোটা ইম্পোর্ট হয়ে গেছে। যেমন দেখেন এই যে আমাদের সাইটের কিন্তু হচ্ছে ডিজাইন পরিবর্তন হয়ে গেছে, দেখেন একদম সেম টু সেম যেভাবে ছিল সেভাবেই কিন্তু আমরা আমাদের এই সাইটটা নিয়ে আসতে পারছি, যদিও আমাদেরকে একটা ইরোর দেখাইছে। সো এখন এটা থেকে আমরা বের হব কিভাবে, আমরা জাস্ট নাথিং, আমরা এই যে ড্যাশবোর্ডে ফিরে যাব। তো ড্যাশবোর্ডে ফিরে যাওয়ার জন্য আমাদের যে ডোমেন /wp admin এই পর্যন্ত রেখে বাকিটা কেটে দিয়ে আস্তে করে একটা ইন্টার দিয়ে দেবো আর কি। তারপরে আমাদের ড্যাশবোর্ডে চলে যাবে। সো এই ইরোরটাও চলে যাবে, দেখেন আমাদের ইরোরও চলে গেছে, আমরা আবার সব কিছু ফিরে পাইছি, এবং আমাদের সাইটের এখানে কি আসছে, আমাদের সাইটের হচ্ছে ডেমোটা সেটাও চলে আসছে, এবং সেম সেম সব কিছু আমরা পেয়ে গেছি। তাহলে এই পর্যন্ত আমরা ধরেন যে করার পরে এরপরে আমাদের কাজ হচ্ছে কাস্টমাইজেশন, এরপর হচ্ছে আমাদের কাজ কাস্টমাইজেশন। তাহলে ফ্রি থিমে একটু কাজ কম করতে হয়, প্রিমিয়াম থিমে একটু কাজটা বেশি, কারণ এখানে রিকোয়ার্ড প্লাগইন এটাই হচ্ছে এক্সট্রা, বাট ফ্রি থিমে কোনো ধরনের রিকোয়ার্ড প্লাগইন থাকে না। সো এতটুকু করার পরে আমরা কাস্টমাইজেশন করে ফেলতে পারলে মোটামুটি আমাদের কাজ শেষ, ঠিক আছে। এই পর্যন্ত আপনাদের কারো বুঝতে কোনো সমস্যা হয়েছে? এই পর্যন্ত কেউ কোনো কিছু বুঝেন নাই বা কোনো কোয়েশ্চেন আছে কারো? সবাই অ্যাক্টিভ আছেন? স্যার জি স্যার অ্যাক্টিভ আছে স্যার। আচ্ছা, হ্যাঁ উজ্জ্বল সাহেব বলেন। স্যার সাইটে যদি প্লাগইন বেশি হয়ে যায় তাহলে কি সাইট ভারী হয়ে যাবে? হ্যাঁ, সাইটে প্লাগইন বেশি হলে সাইট ভারী হয়ে যাবে, সাইট লোড নিবে না, এবং ক্ষেত্র বিশেষে সাইট ব্রেকও করতে পারে। ঠিক আছে স্যার। ওকে, আর কারো কোনো কোশ্চেন?
স্যার প্রিমিয়াম থিমটাকে আমরা একদম সম্পূর্ণ নিজের মন মতো কাস্টমাইজেশন করতে পারবো। হ্যাঁ, আমরা আমাদের ইচ্ছা মতন কাস্টমাইজ করতে পারবো, যেভাবে খুশি সেভাবেই করতে পারবো। তো সেটার জন্য হচ্ছে আমাদের এলিমেন্টরটা সম্পর্কে ধারণা থাকতে হবে, কারণ এই থিমটা আপনার এলিমেন্টর দিয়ে যেহেতু তৈরি, সুতরাং এলিমেন্টর দিয়ে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এই কারণে আমরা আগে এলিমেন্টরটা শিখে আসছি, যেন এখানে আমরা আমাদের প্রয়োজন মতন ডিজাইন কাস্টমাইজও করতে পারি, এবং যদি প্রয়োজন হয় আমরা নতুন সেগমেন্ট যেন অ্যাড করতে পারি। স্যার আমরা ফ্রি থিমেও ডেমো মনে হয় স্যার হ্যাঁ, ফ্রি থিমে কি ডেমো ইনপুট করছিলাম। হ্যাঁ, ফ্রি থিমেও আমরা ডেমো ইম্পোর্ট করছি, প্রিমিয়াম থিমেও আমরা ডেমো ইম্পোর্ট করতেছি। সব থিমেই ডেমো ইম্পোর্ট করতে হবে, কারণ এটার নামই হলো থিম কাস্টমাইজেশন। তার মানে হলো ডেমোতে সব ডিজাইন রেডি করা থাকবে, আমি শুধুমাত্র আমার মানে ডেমো ইম্পোর্ট করার পরে আমি আমার ক্লায়েন্টের প্রয়োজন মতন আমি হচ্ছে এটাকে কাস্টমাইজ করে দিব। এই জন্য আমাদের প্রত্যেকটা ক্ষেত্রেই ডেমো ইম্পোর্ট করতে হবে। আচ্ছা স্যার। আচ্ছা স্যার, বলেন। বলেন, আর কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। আচ্ছা স্যার, প্রিমিয়াম ভার্সন যেটা দিলেন সেটা নেক্সট টাইম যদি আপডেট আসে তাহলে সেটা আমরা কেমনে পাবো? আপনার হলো এটা প্রিমিয়াম থিমের ক্ষেত্রে আপডেট যদি আসে তাহলে আপনার এটা এই থিমটা আপনারা তখন আপডেট করতে গেলে আপনাদেরকে আবার হলো লাইসেন্সটা এক্সটেন্ড করতে হবে। এক্সটেন্ড করে নিলে তখনই কেবলমাত্র আপনারা আপডেট পাবেন, অথবা আপনাদের ওই সময় আপনাদের আবার থিমটা পারচেজ করতে হতে পারে। যেমন ধরেন যে এখন যে 6 জানুয়ারি একটা ধরেন যে আপডেট আসছিল, তাই না? আমরা দেখলাম এই থিমটা 6 জানুয়ারি একটা আপডেট আসছে। তো এখন পর্যন্ত যেহেতু কোনো আপডেট আসেনি, সুতরাং আমরা এই থিমটা এখন ব্যবহার করতে পারি আমাদের ক্লায়েন্টের কাজেও। এখন ধরেন ফেব্রুয়ারিতে আরেকটা আপডেট আসলো, তো ফেব্রুয়ারিতে যদি আরেকটা আপডেট আসে তখন আপনারা তো ওই আপডেটটা আর পাবেন না। হ্যাঁ, আপনাদেরকে কি করতে হবে, আপনাদেরকে তখন ওই এটা কিনে নিতে হবে আবার। সো কিনে নিলে তখনই হচ্ছে আপনি এটা ইউজ করতে পারবেন আপডেট ভার্সনটা। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আর কিছু, আর কারো প্রশ্ন? স্যার ডেমো যখন আমরা স্যার করলাম, এরপরে যখন স্যার কাস্টমাইজেশনে যাব আর কি, স্যার আমাদের যেটা এরর আসছিল এখন এটা কি কোনো কি সমস্যা করবে কি? আচ্ছা, এখানে আমাদের যে ইরোরটা আসছিল, হ্যাঁ, এই ইরোরটার কারণে আমরা কিন্তু একটা দেখলাম যে একটা ক্রিটিক্যাল ইরোর একটা শো করলো, এবং এটা আসার কারণই হচ্ছে যে বললাম আমাদেরকে যে কয়েকটা জিনিস একটু গ্রিন দেখাচ্ছিল, একটা জিনিস বলতেছিল যে আমাদের একটু কম আছে, ওইটার কারণেই মূলত হচ্ছে ইরোরটা আসছে। তো এটাতে সমস্যা হতে পারে যখন আপনি ক্লায়েন্টের জন্য কাজ করবেন, এটাতে সমস্যা হতে পারে। এটাতে কি ধরনের সমস্যা হতে পারে? যেমন আমাদের ইরোরটা যেমন ছিল হচ্ছে যে ম্যাক্স পোস্ট সাইজ যেটা ছিল সেটা হলো কম ছিল। তো এতে কি হবে, ধরেন যে আপনার এই ডেমোটা ইম্পোর্ট করতেছেন, ওরা বলতেছে যে 32 মেগাবাইটের ফাইল আপলোড করার অ্যাবিলিটি থাকতে হবে আমাদের হোস্টিংয়ের, কিন্তু আমাদের আছে 30। তাহলে যেই ফাইলগুলো মোর দ্যান 32 মেগাবাইটের সেগুলোর আপলোড হবে না, ওগুলো বাদ দিয়ে বাকিগুলো আপলোড হবে। সো ওই জায়গাটাতে তখন আপনাকে আবার ম্যানুয়ালি মানে ওটাকে অপটিমাইজ করে বা যে কোনোভাবে আপনাকে আবার আপলোড করতে হবে। এখন এটাতে যদি কোনো ইমেজের ব্যাপার হয়, যে একটা ইমেজ ছিল মোর দ্যান 32 মেগাবাইট, যার কারণে সেটা আপলোড হয় না, ওই জায়গাটা ইমেজের জায়গাটা ফাঁকা থাকবে, এটা এই পর্যন্ত মেনে নেওয়া যায়, এতে কোনো সমস্যা নাই। আমি ওইখানে ইমেজটা অন্য কোনো ইমেজ দিলেও তো আমি পারি, এতে তো আমার কোনো ঝামেলা নেই। কিন্তু যদি এমন কোনো প্লাগইন থাকে বা এমন কোনো সেটিংস থাকে, কোনো ফাইল থাকে যেটা ফাংশনের সাথে জড়িত এবং সেটা মোর দ্যান 32 মেগাবাইটের, এবং আমাদের ম্যাক্স পোস্ট সাইজ যেহেতু আপনার 32 নিচে, সুতরাং তখন ওই ফাংশনটা ওই ফাইলটা আপলোড হতে পারবে না। আর আপলোড হতে না পারলে ওই রিলেটেড যত ফাংশন আছে ওয়েবসাইটে সেগুলো কাজও করবে না। সো এটাতে সমস্যা হবে, এবং এই জন্য বললাম আমি যদি আমি প্রিমিয়াম হোস্টিং নিয়ে কাজ করতাম, যদি আমি ক্লায়েন্টের কাজ করতাম, তাহলে আমি এই ইরোর নিয়ে সামনে মুভ করতে পারতাম না বা মুভ করতাম না।
কারণ যে কোনো ধরনের ইরোর আসতে পারে, ইস্যু হতে পারে, প্রবলেম হতে পারে, এমনও হতে পারে, এমনও আপনি ফেস করতে পারেন যে আপনি পুরো সাইটের কাজ করা শেষ করে ফেলছেন, সব ওকে, সাইট পাবলিশ দিবেন, সামান্য একটা জায়গায় ওই একটা ইরোরের কারণে সামান্য একটা জায়গায় ধরেন যে ইরোর আসতেছে, এবং ওই ইরোরটা সলভ করতে গেলে আপনাকে আবার নতুন করে সব কিছু ইনস্টল করতে হবে, আবার ডেমো ইম্পোর্ট করে আবার কাস্টমাইজ করতে হবে। মানে বিগত সময়ের যত পরিশ্রম ছিল সব আপনার চলে গেল। যেমন বাস্তব উদাহরণ যদি বলি, এই ধরনের আমরা যেগুলো ফেস করছি, যেমন ধরেন যে একটা প্লাগইন বা একটা কিছু ফাংশন হয়তো বা আপলোড হতে পারে নাই, যার কারণে ওয়েবসাইটে সব ঠিক আছে, শুধু একটা জায়গায় সমস্যা, সেটা হলো কেউ যখন ওয়েবসাইটটাতে রেজিস্টার করতে যায়, রেজিস্টার করতে গেলে ধরেন যে রেজিস্টারের কোনো মানে ডিটেলস ডেটাবেজে যুক্ত হয় না। সে রেজিস্টার করতেছে, সে সব কিছু করতে, তার কাছে ওকে দেখাচ্ছে, কিন্তু ডেটাবেজে যেহেতু যুক্ত হচ্ছে না, তখন সে পরবর্তী সময় লগ ইন করতে গেলে তাকে বলতেছে যে ইনভ্যালিড পাসওয়ার্ড বা ইনভ্যালিড ক্রেডেনশিয়াল। সে কারণটা তো ডেটাবেজে নাই। তো এইটা তো আমরা প্রথমে বুঝতে পারি না, কারণ আমরা কখন গিয়ে হচ্ছে এই ওয়েবসাইটে ঠিক মতন রেজিস্ট্রেশন হচ্ছে কিনা, এটা হচ্ছে কিনা, ওইটা হচ্ছে না, কখন আমরা চেক করব? সব কাস্টমাইজেশন শেষ, তারপরে ধরেন যে আমরা এটা চেক করতে যাচ্ছি। তো এটা যখন সব করা শেষ, তারপরে চেক করতে গেলে তখন এইটার কারণে, এই প্রবলেমটার কারণে আমাদের বিগত সময় যত কাস্টমাইজ করছি এগুলো সবই ডিলিট করে দিতে হবে। কারণ আমার ফাংশন তো মেইন, আমার ওয়েবসাইটে মানুষ এই আপনার রেজিস্টার করতে পারতেছেন, এটা তো বড় সমস্যা। ঠিক আছে, সব কিছু ওকে, কিন্তু ডেটাবেজে ডেটা যাচ্ছে না, তখন কি করবো? তখন আমাকে আবার নতুন করে করতে হবে। এই জন্য এই রিস্কটা আমরা কেউই নেই না, যখন ক্লায়েন্টের কাজ আমরা করি আমরা এই রিস্ক নেই না। ইরোর মানে ইরোর, ওই ইরোর সলভ না করা পর্যন্ত আমরা সামনের দিকে যাব না, যাই না। ইরোর সব কিছু ওকে থাকবে, দেন তখনই আমরা হচ্ছে কন্টিনিউ করি। ঠিক আছে, এই জন্য স্যার স্যার মানে হচ্ছে ক্লায়েন্টের কাজ করার আগে, মানে আমরা যদি ওয়েব ডিজাইনের কাস্টমাইজেশন যদি করি আর কি, তার আগে ক্লায়েন্টকে বলে দিতে হবে যে আমার ডোমেইনটা হচ্ছে আগে দরকার। না, ডোমেইন না, ডোমেইন তো দরকারই, আপনার হোস্টিংও দরকার, ডোমেইন হোস্টিংও দরকার। যদি এরকম ইরোরের আপনি দেখেন যে আপনাকে এরকম অপশন দেখাচ্ছে যে সবগুলো রিকোয়ারমেন্ট মিট করতেছে না, তখন তো আপনার হোস্টিংয়ের চেঞ্জেস করতে হবে, তখন আপনাকে হোস্টিং ডিটেলসটা নিতে হবে। আর যদি হচ্ছে এরকম না কিছু দরকার হয়, তাহলে আপনাকে সে ধরেন যে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে আপনাকে সাইটের লিঙ্কটা দিয়ে দিবে, এই ড্যাশবোর্ড, অ্যাডমিন ড্যাশবোর্ডটা দিতে পারে। সো তখন আপনি শুধু থিম ইনস্টল করে আপনি কাস্টমাইজ করবেন। সেই ক্ষেত্রে আপনার এগুলো হোস্টিং ডোমেন এগুলো দরকার হবে না বা দিবে না। ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্লায়েন্টরা হোস্টিং ডিটেলস দিতে চায় না। ঠিক আছে, যারা আপনার হচ্ছে একটু বুঝে তারা দিতে চায় না, যারা একেবারে কিছুই বুঝে না তারা দেয়, যদি তারা মনে করেন যে আপনাকে ট্রাস্ট করে তারা দেয়। হ্যাঁ, আর আমি যতটুকু কাজ করছি সেটাতে বেশিরভাগ ক্ষেত্রে যেটা পাইছি সেটা হলো ক্লায়েন্টরা একদম ওয়েবসাইট মানে তৈরি করে অ্যাডমিন ড্যাশবোর্ড যেটা, ওইটা হচ্ছে শেয়ার করে। হ্যাঁ, এরকমটা। আবার এমনও কিছু ক্লায়েন্ট পাইছি যারা হলো তাদের হোস্টিং তো শেয়ার করবেই না, ডোমেইনটাও শেয়ার করে না। বলে যে আপনি হচ্ছে আপনার মতন করে ডেমো কোনো একটা জায়গায় আপনি সাইট তৈরি করেন, তৈরি করে তারপরে আমাকে সাইটটা হচ্ছে জিপ আকারে দেন, মানে সাইটটাকে পরে ব্যাকআপ নিয়ে জিপ আকারে দিলে তারা হচ্ছে তাদের হোস্টিংয়ে আপলোড করে দিতে পারে। হ্যাঁ, এটা বেশিরভাগ ক্ষেত্রে করে ফ্রান্সের যে ক্লায়েন্ট আছে তারা। আমি জানি না কী কারণে তারা তাদের প্রাইভেসিটাকে এত বেশি মানে প্রায়োরিটি দেয় যে তারা হলো তাদের ডোমেইনটাও শো করতে চায় না, যেটা কোন ডোমেইনে এই ওয়েবসাইটটা থাকবে, মানে যেন কোনোভাবে বাইরে থেকে কোনো ভিজিটর তাদের ওয়েবসাইটে কোনোভাবে না যায়। এখানে মার্কেটিংয়ের কিছু টেকনিক আছে যদিও, বাট এটা অনেক সময় আমরা ফেস করি, তবে এটা খুব রেয়ার, খুবই কম। বেশিরভাগ ক্ষেত্রে আপনাকে হচ্ছে ওই ড্যাশবোর্ড, অ্যাডমিন ড্যাশবোর্ডটা দিয়ে দিবে। আর যদি ক্লায়েন্ট এই ব্যাপারগুলোতে একেবারে কম বুঝে বা টেকনিক্যাল যদি তার জ্ঞান কম থাকে, তাহলে সে আপনাকেই দায়িত্ব দেবে, তুমি হচ্ছে ডোমেইন হোস্টিং কিনো, তুমি যা খুশি তাই করো, আমাকে সাইট বানাই দিতে পারলে হলো। এটা মানে এক এক ধরনের এক্সপিরিয়েন্স হবে এক এক সময়। ঠিক আছে, সব ক্লায়েন্ট একটা দিয়ে সব ক্লায়েন্টকে আসলে জাজ করা যাবে না, এক একজন এক একভাবে আপনাকে দিবে। তবে আপনার এত কিছু আপনার মানে হোস্টিংয়ের দরকার আপনার হবে না, যদি না কোনো ইরোর বা এই টাইপের কোনো রিকোয়ারমেন্ট ফেল হয় যে আপনাকে আপডেট করতে হচ্ছে, এরকম ছাড়া আপনার সাধারণত ওগুলো দরকার হবে না, আপনার কাছে ড্যাশবোর্ড থাকলেই হয়েছে। ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে, আমাদের এই মিটিংটা আর মাত্র 4 মিনিট আছে, 4 মিনিটের পরে এটা কেটে যাবে, তারপরে আমাদেরকে আবার নতুন করে জয়েন করতে হবে। আমি আবার একটা লিঙ্ক দিব, এই লিঙ্কে আর না, আবার নতুন একটা লিঙ্ক দিব, আপনারা নতুন সেই লিঙ্কটাতে আবার জয়েন করবেন। সো এই 3 মিনিট আছে, এই 3 মিনিটে আপনাদের আর কারো কোনো যদি কোয়েরি থাকে তাহলে বলেন। আর সবাই যদি অ্যাক্টিভ থাকেন একটু রেসপন্স করবেন, বুঝলেও হচ্ছে একটু মেসেজ দেন যে বুঝছি,
আর না বুঝলেও তো কোশ্চেন করতে পারেন, কিন্তু রেসপন্স দেন যেন আমি বুঝতে পারি যে আপনারা আসলে আছেন। জি স্যার, আছি স্যার। আপনি থাকে কি লাভ, আপনি তো এদিকে আসেন ওদিকে ভিডিও। স্যার আমরাই আছি স্যার। হ্যাঁ আপনারা তো আছেন, আব্দুল রহিম সাহেবও আছে কিন্তু উনি একটু ভিডিও কলে ব্যস্ত আছে আর কি। স্যার আমরাও আছি। ঠিক আছে, তারপরে রেশমা হক বলছেন বুঝছেন, রবিউল সাহেব বলছেন বুঝছেন, হ্যাঁ নেওয়াজ উদ্দিন বলছেন প্রেজেন্ট আছেন। আচ্ছা আর কারা কারা প্রেজেন্ট আছেন একটু মেসেজ দেন, 2 মিনিটের মধ্যে সবাই একটু মেসেজ লিখেন যে আপনারা অ্যাক্টিভ আছেন। এটা কিন্তু আপনাদের আবার প্রেজেন্ট না, এটা ভাবিয়েন না যে এখন প্রেজেন্ট দিয়ে দিলাম হয়ে গেল। আমি এখনো প্রেজেন্ট নেওয়া শুরু করিনি, আমি যে কোনো সময় প্রেজেন্ট নেওয়া শুরু করতে পারি। সো ওই সময় থাকতে হবে আপনাদেরকে সবাইকে। বাকিরা কেউ রেসপন্স করতেছেন না মানে কি বাকিরা নাই? আছি স্যার। কালকে আবার একটু লাইভ রিপিট করে দিবেন প্লিজ। এটা তো রেকর্ড থাকবে, রেকর্ডটা হচ্ছে দেখবেন আর তারপরেও আগে প্র্যাকটিস করবেন, কোনো সমস্যা হলে আমি আবার কালকে দেখায় দেব, ঠিক আছে? প্রেজেন্ট আছেন, ওকে বুঝছি স্যার, ওকে। আচ্ছা কারা কারা বলছে এটা? রোহানা রুহি, খাতিজাতুল কোবরা সঞ্জু, উজ্জ্বল সাহেব, তারপরে হচ্ছে হুরাইন জান্নাত, মদিনা আহমেদ অপসরি, তারা আছে। আরিফুল ইসলাম আছেন, এস এম রাশেদ আছেন, তারপরে নাইম আছেন। আর বাকিরা স্যার আছি, এখানে আমি মেসেজের অপশনটা বুঝতে পারছি না। পাল বুঝছি, সাবিত নূর বলছেন বুঝছি, ওকে। সেলিনা আফরোজা, সেলিনা আফরোজা হ্যান্ড রেজ করছেন, বলেন এই নামে কি আমাদের ল্যাবে কেউ ছিলেন নাকি অন্য নাম দিয়ে? স্যার মাইনুল সুলতান না, কি মোর আমার একটু ইয়ে করছে তো ওই জন্য। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলেন। আপনি কি কিছু বলবেন নাকি হচ্ছে যে আসেন এটার জন্য হ্যান্ড রেজ করছেন? জি স্যার আছে এই জন্য করছি। ও আচ্ছা স্যার আমি মেসেজের অপশন বুঝতে পাই না তাই বলেছে বললাম। আচ্ছা বুঝছি ভাই, আপনি আসেন, আমি বুঝছি আপনি আসেন। আচ্ছা হাবিবুল সাহেব বলছেন লাভবাহিক, আচ্ছা হোসেন আছেন, রিয়াজুল আছেন। এটা কি থিম ফরেস্ট থেকে নিতে হবে? হ্যাঁ এগুলো থিম কিনতে হলে থিম ফরেস্ট থেকেই কিনতে হয়, কিন্তু এই থিমটা আমি আপনাদেরকে দিয়ে দিব আপনারা যেন প্র্যাকটিস করতে পারেন, এই জন্য আমি এটা দিয়ে দেবো আর কি, ঠিক আছে? এখন শেষে দিব, কারণ এখন দিলে আবার সবাই ওইদিকে চলে যাবেন, কাজ করতে চলে যাবেন, এদিকে মনোযোগ কম থাকবে। সো আমি ক্লাস শেষের দিকে দিয়ে দেবো। আচ্ছা মাহফুজুর রহমান সাকিব বলছেন আমার নাম নেন নাই। হ্যাঁ আমি আপনার নামও নিতেছি, এটা কাইন্ড অফ মনে হইতেছে আমি ওই যে রেডিও জকিতে আছে আর কি, হ্যাঁ আর যে সবার নাম নেন পাইলে ওই টাইপের একটা ফিল আসতেছে, ভালো লাগতেছে। আচ্ছা স্যার কল হয়ে যাবে, সমস্যা নাই, আমি আছি। ওই আমি আছি তো, আছে আছেন। আচ্ছা ঠিক আছে, আমি এটা আর মাত্র 1 মিনিটেরও কম সময় আছে, যেহেতু সবাই আছেন, আপনারা সবাই যেহেতু উপস্থিত, হ্যাঁ তো আমি এটা কেটে দিয়ে আবার আমি নতুন লিঙ্ক দিচ্ছি, ঠিক আছে? ওকে আমি এটা কেটে দিয়ে আবার নতুন করার জন্য আমরা হচ্ছে স্ক্রিনটা শেয়ার করে দিই আগে, ইন্টার স্ক্রিন। ওকে এবার আমরা প্রিমিয়াম থিম নিয়ে যখন কাজ করতেছি তখন দেখেন প্রিমিয়াম থিমে আপনার হলো এই যে লোগো পরিবর্তন করার যে জায়গাটা আছে এবং এই যে এই জায়গাগুলো যে আছে এগুলো বিভিন্নভাবে থাকতে পারে, ঠিক আছে? আপনি হচ্ছে যখন ফ্রি থিম নিয়ে কাজ করছেন ফ্রি থিমে এক রকমের থাকবে, প্রিমিয়াম থিমে এক রকমের থাকবে, আবার এক একটা প্রিমিয়াম থিমে এক এক রকম থাকতে পারে। সো এই জন্য আপনাকে দেখতে হবে যে পসিবল যতগুলো অপশন আছে, যতগুলো ওয়ে আছে সবগুলো আপনাকে দেখতে হবে আর কি। সো আমি এখানে যখনই প্রিমিয়াম থিম নিয়ে কাজ করব তখন আমি আগে হচ্ছে একবার আমাদের এই যে থিমটা আছে এই থিমের যে নাম আছে এই নাম থেকে থিম অপশনস নামে একটা যে অপশন আমরা এখানে দেখতে পাচ্ছি এই জায়গাটাতে আমরা যাবো আর কি। এখানে অনেক কিছু থাকে পরিবর্তন করার জন্য, সো এইখানে একবার আমরা আসব, দেখব, তারপরে এখানে পরিবর্তন যদি করতে পারি, যদি পরিবর্তন হয় হবে, আর পরিবর্তন না হলেও আমাদের উচিত হচ্ছে একবার থিম অপশন থেকে ঘুরে যাওয়া।
সো এই যে থিম অপশনের মধ্যে যখন আমরা আসছি তখন দেখেন এই যে লেফট সাইডে অনেকগুলো অপশন আছে, যেমন হচ্ছে জেনারেল। এই জেনারেলের মধ্যে কি কি আছে? ফ্যাব আইকন। ফ্যাব আইকন সম্পর্কে আমরা জানি যে উপরের দিকে যে এই যে আইকনটা শো করে এটার নাম হচ্ছে ফ্যাব আইকন। সো এই ফ্যাব আইকনটা আমরা এখান থেকে পরিবর্তন করতে পারবো। তারপর হচ্ছে ডেভ মোড, যেটা বলতেছে হচ্ছে ডেভেলপার মোড নট রেকমেন্ডেড, এটা অফ আছে, অফই থাকবে, ঠিক আছে। এটা ডেভেলপার মোড, আপনার হচ্ছে সাইটটা হয়তো মেইনটেনেন্স শো করবে এরকম কিছু একটা। আর পেজ লোডিং, পেজ লোডিংটা এখানে অন আছে, এটাকে আমরা চাইলে অফ করতে পারি। পেজ লোডিংটা কি? আমরা যখন সাইটটাকে রিলোড করি, রিলোড করার সময় যে একটা মানে সাইটটা আসার আগেই যে একটা ঘটনা ঘটতেছে, একটা অ্যানিমেশন হচ্ছে, এটার নাম হইলো প্রিলোডার, ঠিক আছে। এটাকে বলা হয় প্রিলোডার, যে আপনার সাইটটা লোড হওয়ার আগে এটা প্রিলোড হবে। সো এখানে কিন্তু সেটা ইনেবল করা আছে, দ্যাট মিনস হচ্ছে এটা এখানে শো করতেছে। আপনি যদি এই স্টাইলটা দেখেন, এখানে বিভিন্ন টাইপের স্টাইল আছে। আপনি ধরেন যদি স্টাইলটা যদি পরিবর্তন করেন, ধরেন যে লোডিং স্টাইল আপনি 4 দিলেন, দিয়ে আপনি সেভ চেঞ্জেস করলেন, তাহলে এটার স্টাইলটা একটু পরিবর্তন হবে আর কি, ঠিক আছে। কেমন পরিবর্তন হবে? আমরা যদি এটা আপডেট করছি, যে সেভ চেঞ্জেস দিছি, এটা এখনো ঘুরতেছে। সো সেভ চেঞ্জেস হয়ে যাওয়ার পরে আমরা যদি এখন এটাকে একটু রিফ্রেশ করি, তাহলে দেখবেন আমাদের প্রিলোডার যেটা আছে এটা পরিবর্তন হয়ে গেল। সো এই এত ফাস্ট হলে তো হবে না, এই যে দেখেন এবার কিন্তু প্রিলোডারটা একটু ডিফারেন্ট হয়ে গেছে। সো আপনি আপনার পছন্দ মতন আপনি এটা ব্যবহার করতে পারেন। এখানে অনেকগুলো স্টাইল দেওয়া আছে, প্রায় 13টার মতন স্টাইল দেওয়া আছে, যার যেটা ইচ্ছা মনে হবে দিবেন। কিংবা একই থিম নিয়ে যদি মাল্টিপল ক্লায়েন্টের জন্য কাজ করেন, তখন হচ্ছে এক একটা ক্লায়েন্টের জন্য এক এক রকম দিবেন আর কি, তাহলে একটু নতুনত্ব আসবে ডিজাইনের মধ্যে। সো আমরা এটাকে যদি একটু রিফ্রেশ করে আবার দেখেন, এটা হলো 13 নম্বর যে স্টাইলটা ছিল সেই স্টাইলটা এখানে শো করতেছে আর কি। এই যে দেখেন এটা আরেক ধরনের স্টাইল, ঠিক আছে, এই যে আরেক ধরনের স্টাইল। সো এটা একটা প্রিলোডার গেল। তো এটা আমরা পাচ্ছি জেনারেলে। এরপর আসতেছে হেডার। হেডারের মধ্যে শুধু মোবাইল সেকশনটাই আছে। হেডার আমরা জানি কোনটা, হেডার হচ্ছে আমাদের এইটা, এবং এখানে আমাদের দেখেন শুধুমাত্র মোবাইলটাই আছে। এই যে লোগো ডার্ক, এখানে আমাদের হচ্ছে একটা মানে এটা মোবাইলের জন্য। আমি এখান থেকে যদি লোগোটাকে মানে রিমুভ করে নতুন করে আপলোড করি, তাহলে সেটা শুধুমাত্র মোবাইলে ভিজিবল হবে, অন্য কোথাও না। এটা আমাদের, আমি যদি এখান থেকে ধরেন যে এটাকে চেঞ্জ করি, ধরেন যে আমি নতুন একটা লোগো এখানে আপলোড করতেছি, আপলোড ফাইলস, এখান থেকে আমি হচ্ছে নতুন একটা লোগো ধরেন যে আপলোড করতেছি, হ্যাঁ। সো সেক্ষেত্রে আমি এখানে ধরেন যে এই যে এটা ধরেন যে ওপেন করলাম, যে এই লোগোটা আমি এখানে দিচ্ছি। তাহলে এই লোগোটা আমি যদি এখানে আপলোড করি, আমি যদি এই লোগোটা এখানে আপলোড করি, দেখেন এই যেটা আপলোড হয়েছে, সেভ চেঞ্জেস দিলাম। আমি যদি সাইটটা এখন রিফ্রেশ করি, তাহলে এইখানে পরিবর্তনটা মানে দেখাবে না, এটা দেখাবে হচ্ছে মোবাইল। আমি যদি মোবাইল থেকে ভিউ করি তখন এটা দেখাবে। আমি যদি রিফ্রেশ করি, দেখেন এখানে কিন্তু আমার লোগোটা পরিবর্তন হয়নি বা হবে না। এটা হবে কোথায়? যখন আমি মোবাইল ভার্সনে যাব তখন ওই লোগোটা শো করবে। সো এখানে হেডারের মোবাইল অপশনটা শুধুমাত্র দেওয়া আছে, ডেস্কটপের পরিবর্তনের জন্য এখানে দেওয়া নাই। সেটা দেখে বুঝতে হবে যে আপনি চেঞ্জ করলেন, হচ্ছে না, এটা কেন হচ্ছে না বুঝতে হবে। সো এরপরে পেজ টাইটেল নামে একটা অপশন আছে, পেজ টাইটেলগুলো শো করবে কিনা। পেজ টাইটেল কোনগুলো? যেমন আমরা ধরেন এখান থেকে একটা জায়গা থেকে আরেকটা পেজে যদি যাই, তাহলে সেই পেজে কিন্তু একটা টাইটেল শো করে। যদি আমরা এখান থেকে যদি কোনো পেজে এখন যাই, তাহলে সেটা স্বাভাবিকভাবে হচ্ছে আমাদের ওদের থিমে নিয়ে যাবে। তারপর আমরা দেখাই, যেমন ধরেন যে সার্ভিসেস নামে আমার একটা পেজ এখানে আছে, আমি সার্ভিসেস পেজে গেলাম। তাহলে সার্ভিসেস পেজে গেলে আমি যখন যেই পেজে থাকবো, সেই পেজের টাইটেলটা মানে নামটা, ওই পেজের নামটা, এই যে আওয়ার সার্ভিসেস, এই নামটা শো করবে কিনা, এটা হলো পেজ টাইটেল। যদি আমি এটা অফ করে দেই, এখন বলা আছে শো, যদি আমি হাইড করে দেই তাহলে আর শো করবে না, ঠিক আছে। তারপরে পেজ টাইটেল অ্যালাইন থিম অপশন অনুযায়ী কোথায় থাকবে, লেফটে থাকবে, সেন্টার থাকবে, রাইটে থাকবে। এটা বাই ডিফল্ট সেন্টারে আছে থিম অপশন অনুযায়ী। তারপরে এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারে আমি কি দিব, এটা দিতে পারি এখানে। ব্যাকগ্রাউন্ড কালারে যে কোনটা আছে, মানে ব্যাকগ্রাউন্ডে কি আছে, এই যে ইমেজটা আছে আর কি। সো ওই ইমেজের পরিবর্তে আমরা অন্য কোনো কিছু দিতে পারি। ব্যাকগ্রাউন্ড কালার বলে একটু কালো কালার দেওয়া আছে, যে উপর দিয়ে দেখেন একটা কালো কালার দেওয়া আছে, আমি চাইলে এটা ডিফারেন্ট কোনো কালার দিতে পারি, ওকে। তারপরে পেজ টাইটেল স্পেস টপ বা বটমে হচ্ছে কেমন থাকবে। ব্রেড ক্রাম, ব্রেড ক্রামটা আসলে কি জিনিস? ব্রেড ক্রামটা হচ্ছে যে আমরা যখন কোনো পেজে যাই, তখন ওই পেজের যে পাথটা দেখায় যে আমি কোথায় থেকে কোথায় আসি। আমি হোম পেজে ছিলাম, হোম পেজ থেকে আওয়ার সার্ভিসেস আসছে। সো এই যে পাথ, এই পাথটার নাম হচ্ছে ব্রেড ক্রাম, ঠিক আছে। আমি যদি এখান থেকে ধরেন যে অন্য কোনো পেজে যাই, এখানে যদি অন্য কোনো পেজ থাকে, যেমন ধরেন আমি এইখানে গেলাম,
আমি যদি অন্য কোনো পেজে যাই তাহলে কোন পেজ থেকে এই পেজটাতে আসলে আসা যায় বা আসতে হয় ওইটার একটা মানে পাথ দেখাবে। যেমন দেখেন হোম থেকে সার্ভিস থেকে সেলস অ্যান্ড মার্কেট রিসার্চ, এই যে দেখেন একটা পাথ, এটাকে বলছে ব্রেড ক্রাম্ব। ঠিক আছে, এটা যদি শো করা থাকে তাহলে এটা দেখাবে আমি কোথায় থেকে কোথায় আসি। এটা রাখা ভালো, কারণ আমার যদি মনে হয় যে এইখান থেকে আমার এখানে যেতে হবে তাহলে আমি উপর থেকে আবার আমার সার্ভিসেস খোঁজার দরকার নেই, আমি এখানে গিয়ে ক্লিক করলে আমি আবার ওই পেজটাতে যেতে পারবো, এই জন্য এটা শো করানো ভালো। হ্যাঁ, ব্রেড ক্রাম্বের কালার কি দিবেন, সাদা কালার দিবেন, যেহেতু ওভারলে কালারটা কালো আছে, সো কালোর মধ্যে সাদা না থাকলে তো দেখা যাবে না। সো এখান থেকে দেওয়ার পরে সেভ চেঞ্জেস করে দিলে হয়ে যাবে। সো এগুলো আমাদের প্রত্যেকটাই একটা একটা করে দেখতে হবে। কন্টেন্টের মধ্যে ব্লগ ডিফল্ট সিঙ্গেল পোস্ট আছে, শপের মধ্যে কিছু আছে, ফুটারের মধ্যে কিছু আছে। সো ফুটারের লেআউট এখানে দেওয়া আছে, অনেকগুলি স্টাইল দেওয়া আছে, 5 থেকে 6টার মতন স্টাইল দেওয়া আছে, আপনার যেটা পছন্দ সেটাতে আপনি কাজ করবেন। 404 যেটা হলো যে আপনি 404 এ হচ্ছে আপনি যদি কাস্টম পেজ দেন তাহলে আপনি এখানে কি কোন পেজটা দেখাতে চান সেটা আপনি দিয়ে দিতে পারেন। আপনি একটা পেজ হয়তো বানিয়েছেন যে পেজটা 404 মানে যে পেজটা ফাউন্ড না হলে, যেমন এখানে আমরা যদি ধরেন যে এরকম হতো, এরকম যদি হতো একটা হাবিজাবি দিলাম তাহলে আমাদের এখানে 404 আসার কথা, কিন্তু এটা আসে না। যেমন দেখেন যে 404 এই যে এখানে আমাদের আসতেছে না। সো এইটাকে আমি চাইলে একটা পেজ বানাইছি, সেই পেজটাকে আমি ডিজাইন করছি সুন্দর করে বা কোনো একটা ইনফরমেশন দিয়ে, যে কেউ যখন একটু ভুল কোনো পেজে আসবে কিংবা আমাদের কোনো ব্রোকেন লিঙ্ক তৈরি হবে, ওই পেজটা খুঁজে পাওয়া যাবে না, তখন আমি যেই পেজটা দেখাতে চাই সেটা হলো 404 দিয়ে আমি এখানে দেখাই দিতে পারি, ওই পেজটা এখানে সিলেক্ট করে দিতে পারি। সো এইখানে ডিফল্ট এই পেজটা দেওয়া আছে, সো এটাই থাক, আমাদের চেঞ্জ করার দরকার নেই। কালারসের এখানে যদি আমরা আসি, এখানে বিভিন্ন টাইপের কালার আছে। সো আমি এখান থেকে কালার পরিবর্তন করে দিতে পারি। আমি এখান থেকে যে কালার পরিবর্তন করে দিচ্ছি, লিঙ্ক কালারগুলোকে আমি পরিবর্তন করে দিলাম, মনে করেন এটা দিয়ে দিলাম, ঠিক আছে। আর সেরকম কিছু পরিবর্তন করতেছি না। লাস্ট গ্রেডিয়েন্ট কালার হিসেবে আমরা ধরেন যেটাই দিলাম, এই কালারের একটা স্টাইল আমরা রাখলাম। দেন আমরা সেভ চেঞ্জেস করে দিলাম, তাহলে আমাদের থিমের কিছু কালার পরিবর্তন হয়ে যাবে। টাইপোগ্রাফিতে গিয়ে আমরা হচ্ছে টাইপোগ্রাফি মানে ফন্ট ফ্যামিলিগুলো পরিবর্তন করতে পারি, যে বডি ডিফল্ট ফন্ট কি থাকবে, বডিতে যে লেখাগুলো আছে সেগুলো কি থাকবে, হেডিং ডিফল্ট ফন্ট কি থাকবে, এগুলো আমরা এখান থেকে দিতে পারি। এক্সট্রা পোস্ট টাইপ এখান থেকে হচ্ছে যে কাস্টম বাটন, আর্কাইভ পেজ লিঙ্ক, সেটার হচ্ছে কয়টা কলামে থাকবে, এগুলো যদিও আমাদের দরকার হবে না, কারণ এটা সার্ভিস পেজ, এটা এগুলো নিয়ে কাজ করতে হতো যদি এটা একটা ব্লগ ওয়েবসাইট হতো তাহলে আর কি। তারপরে কাস্টম কোড হলে আমরা এখানে কাস্টম কোড করব, হেডারের কাস্টম কোড, ফুটারের কাস্টম কোড। আপনাদের কিন্তু এই হেডারের কাস্টম কোডটা লাগতে পারে, সেটা লাগার কারণ হচ্ছে আপনারা যখন অন পেজ অপটিমাইজেশন করবেন, যখন গুগল অ্যানালাইটিক্সে আপনাদের সাইটকে ইনক্লুড করবেন গুগলের সার্চ কনসোলে, হ্যাঁ, এসইওর যখন ক্লাস হবে আপনাদের তখন এগুলো লাগতে পারে। হ্যাঁ, আপনার হলো অন পেজ অপটিমাইজেশনের জন্য মেটা কিওয়ার্ড, মেটা ট্যাগ যখন আপনি বসাবেন তখন তো এখানে কোনো কোড দিয়ে সাইট বানান নাই, কোড তো আপনারা জানেন না। সো কোডের মধ্যে সাধারণত এগুলো বসাতে হয়, যেমন গুগল অ্যানালাইটিক্সের একটা কোড থাকে, ওই কোডটা হচ্ছে আমাদের সাইটের মধ্যে বসাতে হয়। তো ওইটা আপনি কিভাবে বসাবেন, আপনি তো কোনো কোড দিয়ে সাইট বানাচ্ছেন না, আপনি বানাচ্ছেন ওয়ার্ডপ্রেস দিয়ে। সো তখন ওই কোডগুলো এই যে এখানে কাস্টম কোডের এখানে হেডারে বসাই দিলে আপনার কোডটা হেডারের মধ্যে থেকে যাবে এবং আপনার সাইটটা অন পেজ অপটিমাইজেশন বা সার্চ কনসোলে এটা বসে যাবে আর কি, ঠিক আছে। কখনো কখনো ওয়েবসাইটের ভেরিফিকেশনের জন্য এরকম কোড বসাতে হতে পারে। তো এটা হলো কাস্টম কোড থেকে যে হেডার কাস্টম কোড, এটা বসাই দেবেন। তো এটা মনে রাখার দরকার নেই, যখন ডিজিটাল মার্কেটিং এর ক্লাস হবে স্যারেরা এটা বলে দিবে আর কি। তো তারপরে কাস্টম সিএসএস, যদি কোনো ধরনের সিএসএস কোড করতে চান, কোনো ধরনের কাস্টম কোড দিয়ে আপনি ডিজাইনের পরিবর্তন আনতে চান, সেক্ষেত্রে এখানে দিবেন। ইম্পোর্ট এক্সপোর্ট থেকে আমাদের হচ্ছে কোনো কিছু যদি ইম্পোর্ট করতে হয় মানে বাইরে থেকে আনতে হয়, এটা সাধারণত কিছু ফাইল থাকতে পারে, কখনো কখনো স্লাইডারের জন্য স্লাইডগুলো তৈরি করা থাকে, ওইটাকে হচ্ছে ইম্পোর্ট করে আনতে হয়। তবে এই থিমের ক্ষেত্রে এরকম কোনো কিছু নাই যেগুলোকে ইম্পোর্ট করে আনতে হবে, তো এই জন্য এই জিনিসটা আমাদের দরকার নয়, কিন্তু ওরা ওদের এতে রাখছে আর কি, যদি প্রয়োজন হয় যেন ওরা এটা রাখছে। তো এক একটা থিমের যেহেতু বৈশিষ্ট্য এক এক রকম, তো সবগুলোতেই রাখছে। এটা যেহেতু রিডাক্স ফ্রেমওয়ার্ক বলে একটা প্লাগইন আছে, ওইটা দিয়ে এগুলো তৈরি করছে, তো এই জন্য মোটামুটি সব জায়গাতে একই জিনিস থাকে, কিন্তু সবগুলো প্রয়োজন হয় না আর কি। আচ্ছা, তো আমি যেটা বলছি যে থিম কাস্টমাইজেশনের শুরুর দিকে আপনার অবশ্যই যে থিমের নাম দিয়ে যে মেনুটা থাকবে, ওই মেনুটা আগে চেক করে দেখবেন কোথায় কি চেঞ্জ করা যায়, কোথায় কি আছে, এটা একটু দেখবেন। আচ্ছা, এক মিনিট। হ্যাঁ পারভেজ, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, অফিসে আছি, ক্লাস নিচ্ছি, আসেন।
অফিসে আছি, ক্লাস নিচ্ছি, আসেন আপনি। আচ্ছা, ওকে ওকে ওকে। সো আচ্ছা, তাহলে এই জিনিসটা সবাই একবার চেক করবেন যখনই প্রিমিয়াম থিম নিয়ে কাজ করবেন, এই জিনিসটা অবশ্যই আপনাদেরকে চেক করতে হবে। এরপরে আমরা চলে আসতেছি হচ্ছে যে আমাদের এই যে ওয়েবসাইটের মধ্যে যে হেডারটা আছে, এখন এই হেডারের মধ্যে লোগো আছে, হেডারের মধ্যে মেনু আছে, হেডারের মধ্যে একটা বাটন আছে, এগুলোকে আমরা কোথা থেকে পরিবর্তন করব। সো যখনই একটা প্রিমিয়াম থিম নিয়ে আপনারা কাজ শুরু করবেন, অবশ্যই আপনারা আগে এই সাইটটা ভালো করে লক্ষ্য করবেন, কোথায় কি আছে এই জিনিসটা আগে খুব ভালো করে লক্ষ্য করবেন, ঠিক আছে? তাহলে অনেক কিছুর সমাধান পেয়ে যাবেন আর কি। তো এখানে যদি আপনারা একটু লক্ষ্য করেন, দেখেন এখানে দুইটা মেনু আছে, একটা হলো হেডার বিল্ডার, আরেকটা হচ্ছে ফুটার বিল্ডার। সো হেডার, যেহেতু আমাদের এখানে হেডার আছে, সুতরাং হচ্ছে আমাদেরকে হেডার বিল্ডার নিয়ে তো কথা বলতেই হবে। সো এখানে মানে কাজ আছে অবশ্যই, ঠিক আছে? আর আমরা যদি একটু হেডারে এখানে যাই, একটা জিনিস এখানে লক্ষ্য করেন, হেডার কথাটা যখন আমরা এখানে দেখতেছি, মেইন হেডার লেআউট, হেডার মেইন 1, আর স্টিকি হেডার লেআউট সেট করা আছে হেডার ফিক্স। মেইন হেডার লেআউট কি আর স্টিকি হেডার লেআউট কি? আমরা দেখেন এই যে এটা যেটা দেখতে পাচ্ছি, এটা হলো মেইন হেডার লিঙ্ক, মেইন হেডার আর কি, ঠিক আছে? যখন আমরা সাইটটাকে একটু স্ক্রল করি, স্ক্রল করলে দেখেন এই যে আমাদের মেনুটা যেটা আছে না, হেডারটা যেটা আছে না, এটা কিন্তু পরিবর্তন হয়ে গেল না, পরিবর্তন হয়ে একটু ডিফারেন্ট আসলো, এবং এটা এই জায়গায় স্টিকি মানে একদম মানে ফিক্সড হয়ে গেছে, এটাকে বলতেছে স্টিকি হেডার। যখন আমরা স্ক্রল করব, স্ক্রল করার সময় যেই সেকশনটা এখানে আটকে যাবে, ঠিক আছে, এটাই হলো স্টিকি হেডার। আর এমনি নর্মালি যখন আমরা দেখতেছি, এই যে দেখেন এটা হলো আমাদের মেইন হেডার, একটা ওয়েবসাইটের মেইন হেডার এটা। যখন আমরা স্ক্রল করলে হেডারটা এখানে এসে থেমে যায়, আটকে যায়, এটাকে বলতেছে স্টিকি হেডার। তো এখানে হেডারের দুইটা জিনিসই বলে দিচ্ছে, একটা বলছে মেইন হেডার লেআউট। তো মেইন হেডার তো আপনি বলবেন তো, হ্যাঁ মেইন হেডার এটা মেইন হেডার যেটা থাকতেছে এটাই হলো মেইন হেডার, যেটা থাকবে এটাই হলো মেইন হেডার। কিন্তু যখন আমি স্ক্রল করে নিচে আসব, তখন যেটা এখানে এসে আটকে যাবে, এটা স্টিকি হেডার। কিন্তু এটা যখন আমি এভাবে প্রথম ঢুকছি, তখন কি ওটা ছিল? ওটা আসে নাই। যখনই আমি স্ক্রল করছি, তখনই এই হেডারটা এখানে আটকে গেছে, এই জন্য এটার নাম হলো স্টিকি হেডার। তো এই দুইটা হেডারেরই তো একটা লেআউট আছে, একটা ডিজাইন আছে। তো এখানে এটা উল্লেখ করে দিছে যে মেইন হেডারের লেআউট হলো, এটার নাম হলো হেডার মেইন 1, আর স্টিকি হেডারের লেআউটের নাম হচ্ছে হেডার ফিক্স। এই দুইটা যদি আপনি এখান থেকে দেখে রাখেন, তাহলে হচ্ছে আপনার কাজটা একটু মানে সহজ হবে। সো এখন আমরা যেহেতু হেডার নিয়ে কথা বলছি, তাহলে এখানে হেডার বিল্ডার বলে একটা কথা আছে, তার মানে নিশ্চয়ই এখান থেকেই আমাদের ওই হেডারটা কাস্টমাইজ করতে হবে। এটা আমি এই কারণেই বুঝতে পারতেছি। এখানে অন্যান্য থিমের ক্ষেত্রে এমনও হতে পারে এরকম কোনো হেডার বিল্ডার নাও থাকতে পারে, হয়তো সব থিম অপশন থেকেই সব কিছু আছে, এটাও হতে পারে। এখানে যেমন হেডার বিল্ডারটা আলাদা করে দিছে, তো এই আমাদের একটু দেখতে হবে। আমি থিম অপশনে কোনো ধরনের হেডারের পরিবর্তন দেখি নাই, তাহলে ওখানে নাই, না থাকলে অন্য কোথাও আছে, কোথায় আছে খুঁজে দেখলাম, এখানে হেডার বিল্ডার বা ফুটার বিল্ডার বলে একটা কথা আছে, তার মানে আমাকে একটু এখানে যেতে হবে। হেডার বিল্ডার, অল হেডার বিল্ডারে আমি গেলাম, যাওয়ার পরে এখানে আমি এখন খুঁজে বের করব, এখানে অনেকগুলো হেডার আছে, দেখেন এই যে অনেকগুলো আছে। এখন আমি কিভাবে বুঝবো যে এটা কোনটা, কোনটা চেঞ্জ করলে, এখানে কোনটা চেঞ্জ করলে এখানে পরিবর্তন আসবে, এটা আমি বুঝবো কিভাবে? এটা বোঝার জন্য ওই যে আমি আপনাদেরকে দেখালাম যে মেইন হেডার লেআউট হিসেবে বলা ছিল হেডার মেইন 1। সো এখানে খুঁজে দেখেন তো হেডার মেইন 1 দিয়ে কি কিছু আছে? হেডার ফিক্স হোম 2 আছে, হেডার হোম 4 আছে, হেডার মেইন 1 পেজ আছে, বাট হেডার মেইন 1 লাগবে। তাহলে নিচের দিকে দেখেন, এই যে এখানে দেখেন এটা হচ্ছে 2 পেজের লিস্ট, এটার পরে আরেকটা পেজ আছে 1 of 2, তার মানে এটা হলো ফার্স্ট পেজ। আমি সেকেন্ড পেজে যদি যাই, সেকেন্ড পেজে গেলে দেখবেন আরও অনেকগুলো হেডার আছে, এবং আমি খুঁজতেছি হেডার মেইন 1 নামে, এই যে হেডার মেইন 1, তার মানে ওইখানে যে সেট করা ছিল যে মেইন হেডার লেআউট ছিল হেডার মেইন 1, আর স্টিকি হেডার ছিল হেডার ফিক্স। তাহলে দেখেন এই দুইটাই আমি এখানে খুঁজে পেয়েছি। যদি আপনি এটা না বুঝতে পারতেন, তাহলে আপনাকে কি করতে হতো? প্রত্যেকটাই আপডেট করতে হতো এবং দেখতে হতো যে কোনটা আপডেট করলে আমাদের এইখানে পরিবর্তনটা আসে। তো এখানে প্রায় 26টার মতন পেজ আছে, 26টার মতন হেডার আছে। তো 26টা হেডার এরকম আপডেট করলে অনেক বেশি সময় নষ্ট হবে, এই জন্য একটু বুঝতে হবে, একটু খুঁজতে হবে।
সো এখানে হেডার মেইন 1, এই যে এডিট উইথ এলিমেন্টর, তার মানে এটা এলিমেন্টর দিয়ে এডিট করা যায়, আর আমরা এলিমেন্টর দিয়ে এডিট করাটা ভালোই পারি। কিন্তু এখানে একটা সম্ভাব্য সমস্যা হচ্ছে যে আপনারা যখন এটা করতে যাবেন তখন এমনটা হতে পারে যে আপনাদের এখানে এডিট উইথ এলিমেন্টরটা নাও শো করতে পারে, হয়তো অনেকের করবে অনেকের করবে না। তো যদি না করে তাহলে কি করবেন, তাহলে চলে যাবেন, যদি না করে, যদি এটা আমার এখানে এডিট উইথ এলিমেন্টর শো করতেছে, যদি আপনাদের এটা না করে তাহলে আপনারা কি করবেন, আপনারা চলে যাবেন হচ্ছে এই যে আমাদের এলিমেন্টর যে আছে না, এলিমেন্টর কোথায় আছে, এলিমেন্টর, এই যে এলিমেন্টর, তাই না, এই এলিমেন্টরে একটু ক্লিক করবেন। এলিমেন্টরে ক্লিক করলে এলিমেন্টরের কিছু সেটিংস আছে, এই যে সেটিংস আছে না, এলিমেন্টরের সেটিংসটাতে আমাদের যেতে হবে। সো এই যে এলিমেন্টরের এডিটর থেকে যে সেটিংসটাতে, ঠিক আছে। সো আমরা এলিমেন্টরের সেটিংসে গেলে এখানে দেখবেন যে পেজটা আসবে সেটিংসের, এই যে এই পেজটাতে পোস্ট টাইপসের মধ্যে দেখবেন যে আপনাদের হয়তো হেডার বিল্ডার, ফুটার বিল্ডার এই দুইটা আনচেক করা আছে। যদি এডিট উইথ এলিমেন্টর না আসে তাহলে দেখবেন এখানে এটা আনচেক করা আছে। তো আপনার কাজ হবে শুধু এগুলোকে চেক দেয়া আর এখানে সেভ চেঞ্জেস করে মানে সেভ করে দেওয়া। যদি এটা সেভ করে দিতে পারেন তাহলে ওকে, আপনার আমার মতোই এডিট উইথ এলিমেন্টর এটা চলে আসবে। এটা আমি সম্ভাব্য প্রবলেম বললাম, হতে পারে, সবার কিন্তু হবে না, কারো হবে। সো হলে মানে আপনি টেনশন করার কোনো কারণ নাই, আপনি এখান থেকে এসে শুধু এগুলোতে টিক মার্ক দিয়ে সেভ চেঞ্জেস করে দিবেন, তাহলেই প্রবলেম সলভ। সো আমরা আবারও হেডার বিল্ডারে চলে যাচ্ছি। এখান থেকে আমাদেরকে যেহেতু হেডারটা পরিবর্তন করতে হবে, সো আমরা সেকেন্ড পেজে যাব। এটা সেকেন্ড পেজে আছে হেডার মেইন 1। সো এই হেডার মেইন 1-এ গিয়ে আমরা হচ্ছে এখান থেকে এই যে এডিট উইথ এলিমেন্টর এটাতে আমরা ক্লিক করব। সো এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করার পরে দেখেন আমাদের এখানে যা যা আছে, যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো আমরা এখান থেকে এখন পরিবর্তন করার অপশন দেখতে পাবো। সো দেখা যাক এটা আসুক। আসসালামু আলাইকুম স্যার, আপনি কি গ্রাফিক্স ডিজাইনের কি ক্লাস নিয়ে থাকেন? না, আমি এখন গ্রাফিক্সের ক্লাস নেই না, আগে নিতাম। এখন হচ্ছে সাদিয়া ম্যাডাম ক্লাস নেয়, গ্রাফিক্সের ক্লাসগুলো সাদিয়া ম্যাডাম নেয়। আপনার কি স্যার কোনো কোর্স কি আছে এরকম করেছিলেন আগে, এরকম কোন ভিডিও কি আছে কি স্যার? হ্যাঁ, আমার ইউটিউবে অনেক ভিডিও আছে গ্রাফিক্সের। আমার চ্যানেলে গেলে স্যার ওই হ্যাঁ চ্যানেলটা স্যার ওই টু পিক্সেল ওটা স্যার? হ্যাঁ, ওখানে হচ্ছে গ্রাফিক্সের আলাদা হচ্ছে ইয়ে করা আছে, আপনার হলো প্লেলিস্টও করা আছে, গ্রাফিক্সেরও আছে, ইউআই ইউএক্স ডিজাইনেরও আছে, ওখানে ভিডিও দেখতে পারবেন। থ্যাংক ইউ স্যার। আমার না একটু যে আসলে ওয়েবসাইট নিয়ে যদি কাজ করি, আসলে কিছু কাজ আগে থেকে একটু জেনে রাখা ভালো, এই কারণে স্যার একটু খুঁজতেছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে দেখেন এই যে আমরা হেডার মেইন 1 যখন এডিট উইথ এলিমেন্টরে আসলাম, তাহলে দেখেন এইখানে যে আমাদের ইমেল, ওয়ার্কিং আওয়ার্স, এই যে ফোন নাম্বারটা, ঠিক আছে, তারপরে যে এখানে গেট কনসালটেশন বাটন এবং হচ্ছে আমাদের লোগো, সব কিছু কিন্তু এখানে আমরা খুঁজে পাচ্ছি। এখানে যা যা আছে সব কিছু আমরা খুঁজে পাচ্ছি, শুধুমাত্র মেনুটা বাদে, কারণ এটা আপনারা সবাই জানেন মেনু কোথায় থেকে আসে। মেনু আসে অ্যাপিয়ারেন্স থেকে, মেনুর অপশনটা আসে ইনেবল হয় অ্যাপিয়ারেন্স থেকে। সো সেখান থেকে হচ্ছে আমরা মেনু পরিবর্তন করলেই মেনু পরিবর্তন হবে, ওই দিকেও আমরা যাচ্ছি। আগে আমরা বাকি জিনিসগুলো একটু পরিবর্তন করি। সো ইমেইলের জায়গায় আমরা ইমেইল এখানে আমরা ক্লিক করতে পারি, অথবা এই যে এডিটের অপশনটা আছে এখানে ক্লিক করলেও হয়। আপনারা ইতোমধ্যেই এলিমেন্টর সম্পর্কে জানেন যে এলিমেন্টর দিয়ে কিভাবে কাস্টমাইজ করতে হয়। সো আমি এলিমেন্টর এই যে এখানে আইকনটাতে ক্লিক করলাম, এখানে দেখেন support@gmail.com, এই যে support@gmail.com দেখাচ্ছে। সো এই যে এটার উপরে আমি যদি ক্লিক করি তাহলে আমি এখানে পরিবর্তন করতে পারতেছি। সো আমি এখানে ধরেন যে বলতেছি সাপোর্টের জায়গায় বলতেছি আমার নিজের ইমেল @gmail.com, আপনি যা দিবেন তাই আসবে, ঠিক আছে।
এবং মেল টো, এখানে একটা অপশন আছে না মেল টো, মেল টোটা কি, এটা আপনি যা দিবেন এই যে এখানে যা দিবেন সেটাই এখানে থাকতে হবে, আদারওয়াইজ এটা যাবে না। তার মানে এইটা যদি আপনি মেল টো দেন, এটা এক ধরনের কোড, এই মেল টো কথাটা যদি ইমেইলের আগে থাকে, এটা হলো লিঙ্কের মধ্যে আছে, মানে এখন কেউ এই ইমেইলে ক্লিক করলে সরাসরি তাকে তার ইমেইল দিয়ে ওপেন করে দেখাবে। এটা হলো এই মেইল টোর কাজ আর কি। তো দরকার নেই, যা আছে এটা থাকুক, এটা বুঝার মানে আপাতত আমরা একটু কোডিং নিয়ে কাজ করতেছি না, এটা বুঝার আমাদের দরকার নেই, কিন্তু এতটুকু জেনে রাখতে হবে যে এইখানে যে ইমেলটা দিব মেইলটোতে সেম ইমেইলই দিতে হবে, এইটা মাস্ট বি আপনাকে জানতে হবে। আর রিজনটা কি, যে হচ্ছে এটা দিলে ওই লিঙ্কে মানে তার ইমেল দিয়ে ওপেন করে, এতটুকু জানলে হবে। এখন মেইলটো কি, কিভাবে, এই কোড সম্পর্কে বলতে গেলে অনেক কিছু বলার আছে। তো যেহেতু আমরা কোডিং নিয়ে মাথা ঘামাচ্ছি না, ঠিক আছে, এবং কোডিং নিয়ে আমাদের মাথা ব্যথা নাই, সো আমরা হচ্ছে কি এই এতটুকু আমাদের চিন্তার বাইরে, কিন্তু শুধুমাত্র শর্ত হচ্ছে এখানে যা থাকবে এখানেও তাই থাকতে হবে। তারপরে এখান থেকে আপনি ইমেইলের আইকনটা পরিবর্তন করে দিতে পারেন। তারপরে ওয়ার্কিং আওয়ার্সে গিয়ে আমরা হচ্ছে পরিবর্তন করতে পারি, যে এখানে আছে মানডে টু ফ্রাইডে, আমি তো এখানে চেঞ্জ করে দিতেই পারি। যেমন ধরেন যে আমি বলতেছি যে স্যাটারডে টু ফ্রাইডে, ঠিক আছে, আমার 7 দিন, সপ্তাহে 7 দিনই হচ্ছে ধরেন যে আমার দোকান খোলা থাকে, ঠিক আছে, এরকম একটা ব্যাপার আর কি। তারপরে এখানে ধরেন যে বলে দিলেন যে ভাই 9 AM থেকে 5 PM এই পর্যন্ত সময় থাকে। সো এখানে দেখেন পরিবর্তন হয়ে যাচ্ছে। তারপর আছে এখানে কি সোশ্যাল আইকনসগুলো এখানে আছে। সো সোশ্যাল আইকনসগুলো কোথায় আছে একটু যদি আমরা খুঁজি, এখানে সোশ্যাল আইকনসের জন্য আলাদা, তার মানে এইখানে এডিটে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করলে আমরা সোশ্যাল আইকনসগুলো এখানে পাচ্ছি। আমরা এখানে চাইলে অ্যাড করতে পারি, চাইলে ডিলিট করে দিতে পারি, চাইলে অ্যাড করতে পারি, ঠিক আছে। তো আমরা ইনস্টাগ্রামের পরিবর্তে বা ধরেন যে আমরা টুইটারের পরিবর্তে আমরা এখানে বললাম এটা তো এখন আর টুইটার না, এটা এখন এক্স হয়ে গেছে, সো আমি পরিবর্তন করে দিলাম এক্স। তারপরে এখান থেকে আমি আইকন লাইব্রেরি থেকে আমি হচ্ছে পরিবর্তন করে দিচ্ছি এক্সের হচ্ছে আইকন দেখে আছে কিনা, হ্যাঁ, যদি থাকে আর কি, অল আইকনস এখানে থাকতে পারে, টুইটারের যেহেতু আছে এক্সেরও থাকতে পারে। ওকে ওকে ওকে, আচ্ছা আমি একটু টুইটার লিখে সার্চ করি, এক্স টুইটার, ঠিক আছে, বা এক্স টুইটার, এটা আইকন একটা হলো আপনার একটা বক্সের মধ্যে, আরেকটা হচ্ছে আপনার এমনি মানে ফাঁকা। সো আমি এটাকে সিলেক্ট করে ইনসার্ট করে দিলাম, তাহলে যে আমি পরিবর্তন কিন্তু করতে পারতেছি, আমি চাইলে এটা যুক্তও করতে পারি, আমি চাইলে এটা বাদও দিতে পারি। যেমন দেখেন এখানে কিন্তু পরিবর্তন হয়ে গেছে। ওকে, আচ্ছা তারপরে হচ্ছে আমাদের এই যে লোগোটা, এখানে আমরা এটাতে ক্লিক করলাম, মানে এই যে এডিট বাটনটাতে। আপনারা অলরেডি এলিমেন্টরের কাজ জানেন, সুতরাং আমি জানি এগুলো আপনাদের জন্য খুবই ইজি হতে যাচ্ছে। সো এখান থেকে এই যে লোগোটা পরিবর্তন করতে পারি, আমরা চুজ ইমেজে ক্লিক করে আমরা আমাদের লোগোটা আপলোড করে দিতে পারি। আমরা একবার একটা লোগো আপলোড করছিলাম, মেবি এই যে লোগো আপলোড করছি, এটাকেই আমরা ধরেন যে আমাদের লোগো হিসেবে এখানে দিয়ে দিলাম। সো দেওয়ার পরে এখানে একটা জিনিস দেখবেন যে এটা ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে, এই ব্যাকগ্রাউন্ডের উপরেই লোগোটা বসছে। তো আমি তো ব্যাকগ্রাউন্ডটা চাচ্ছি না, তো এই ব্যাকগ্রাউন্ডটা সরাইতে হলে এখানে যে স্টাইল দেওয়া আছে দুইটা, একটা স্টাইল 1 একটা স্টাইল 2, আমি যদি স্টাইল 2 দিই তাহলে এই শেপটা চলে যাবে, শুধুমাত্র আমাদের লোগোটাই শো করবে, ঠিক আছে, যে লোগোটাই শুধুমাত্র শো করতেছে। তারপর আমি চাইলে এখান থেকে হচ্ছে ম্যাক্স হাইট এটা দিয়ে দিতে পারি, যে সর্বোচ্চ হাইট কত হতে পারে এই জিনিসটা আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। তো তাহলে আমাদের হেডার সেকশনটা কিন্তু আমরা পরিবর্তন করে ফেলতে পারলাম। এখানে ফোন নাম্বার আছে, আমি যে ফোনের এখানে এডিটে ক্লিক করলাম, আমি এখান থেকে কিন্তু ফোনেও হচ্ছে পরিবর্তন আনতে পারি। যেমন আমরা এখান থেকে বললাম 880112, যা খুশি তাই দিলাম আর কি, হাবিজাবি নাম্বার। ওকে, আর এখানে যে টেলটা হচ্ছে যে মেইলটোর মতন, ক্লিক করলে তার ফোনে হচ্ছে ফোনের যে ডায়াল প্যাড আছে সেখানে গিয়ে ওপেন হবে, এটার রেসপন্সিবল হচ্ছে টেল এই কথাটা। তো আমরা হচ্ছে এইখানে যা দিব আমাদেরকে তাই এখানেও দিতে হবে, এখানেও তাই দিতে হবে, ঠিক আছে, তাহলে ওটা লিঙ্ক হিসেবে কাজ করবে। বাকি সব কিছু এখানে ওকে। তারপরে স্টাইল আছে, স্টাইলগুলো পরিবর্তন করে দেখতে পারেন, এক একটা স্টাইলে এক এক রকমের আসবে। তারপরে জাস্ট হচ্ছে পাবলিশে ক্লিক করে দেবেন, ঠিক আছে। সো পাবলিশে ক্লিক করে দিলে আমাদের মেইন হেডারটা পরিবর্তন হইলো, দ্যাট মিনস এই যে এই জায়গাটা পরিবর্তন হওয়ার কথা। আমরা যদি একটু রিফ্রেশ করি তাহলে এই জায়গাটার মধ্যে আমরা পরিবর্তন দেখতে পাওয়ার কথা, আমাদের লোগো পরিবর্তন হওয়ার কথা, আমাদের হচ্ছে উপরে টপ বারটা পরিবর্তন হওয়ার কথা। সো দেখা যাক পরিবর্তন হয়েছে কিনা। দেখেন পরিবর্তন কিন্তু হয়ে গেছে। এই যে আমাদের লোগোটা এখানে বসছে, এখানে আমাদের কিন্তু একটা লাইটার লোগো দেওয়া দরকার ছিল, যেটা লেখাটা একটু সাদা টাইপের হবে। তো যেহেতু আমি যে কোনো একটা দিছি, আপনি আপনার মতন করে দিতে পারেন। সো এখানে আমি ফোন নাম্বারটা পরিবর্তন করছি, এখানে আমি হচ্ছে টুইটারের জায়গায় এক্স দিয়ে দিছি, এখানে আমি ইমেইল এবং হচ্ছে ওয়ার্কিং আওয়ার্স পরিবর্তন করছি। সো সব কিছুই কিন্তু পরিবর্তন হয়েছে মেইনে, কিন্তু
আমি যদি এখন একটু স্ক্রল করি, একটু স্ক্রল করলে দেখেন আবার যে স্টিকি, যেটা স্টিকি কিন্তু পরিবর্তন হয়নি, স্টিকি কিন্তু আগের মতোই আছে। ফোন নাম্বার, তারপর হচ্ছে এই যে লোগো, এগুলো কিন্তু আগের মতোই আছে। যেমন যে গেট কনসালটেশন, আমি যদি এখান থেকে গেট কনসালটেশনটাকে পরিবর্তন করতে চাই, সো এটাতে আমি যদি একটু ক্লিক করি তাহলে তো আমি এখানে পেয়ে যাচ্ছি গেট কনসালটেশন। এখানে আমি বললাম যে ধরেন হায়ার বা ডিল উইথ আস, হ্যাঁ আমরা বললাম ডিল উইথ আস, আমরা বললাম ডিল উইথ আস, তাহলে ডিল উইথ আস হচ্ছে এখানে এটা ডিল, এটা এখানে লিখে দিবে। সো আমি এটাকে বড় হাতে দিলাম, দিয়ে আমি পাবলিশ করে দিলাম। সো এখানে কিন্তু আমাদের পরিবর্তন হয়ে যাওয়ার কথা, তাই না? সো ডিল উইথ আস, এখানে আমাদের এটা পরিবর্তন হয়ে যাবে। এরপরে আমাদের কাজ হচ্ছে যে ডিল উইথ আস হয়ে গেছে, এরপরে আমাদের কাজ হচ্ছে যে স্টিকি হেডার, যেটা আমাদের স্ক্রল করলে স্টিকি হচ্ছে, এই হেডারটা নিয়ে আমাদের কাজ করার কথা। সো এটা কোথা থেকে আসতেছে, এটাও কিন্তু আমরা ওই যে ওখানে জেনে আসছি যে স্টিকি হেডার যেটা, সেটা হলো হেডারের কোন লেআউট, এটা হচ্ছে হেডার ফিক্স। আপনাদের যদি মনে না থাকে আমি আরেকবার ওই জায়গাটাতে যাচ্ছি, যে আমরা এই যে এখানে ফিনটেক্সের যে থিম অপশনটা পাইছিলাম, এই থিম অপশনের মধ্যে দেখেন আমরা কিন্তু এটা পাইছি যে মেইন হেডার লেআউটটা কি নামে আছে আর স্টিকি হেডার লেআউটটা কি নামে আছে। এই যে আমরা হেডারে যদি আমরা আরেকবার ক্লিক করি দেখেন, এটাই কিন্তু আমরা দেখে আসছি। দেখেন মেইন হেডার লেআউট ছিল হেডার মেইন 1 আর স্টিকি হেডার লেআউট ছিল হেডার ফিক্স। এটা দেখে আসছি বিধায় আমার এখানে মানে বুঝতে কোনো সমস্যা নেই যে আসলে কোনটা পরিবর্তন করলে কোনটা চেঞ্জ আমি এখানে পাবো। সো হেডার ফিক্স, এটাকে যদি এখন এডিট টু এলিমেন্টর করি তাহলে আমরা আমাদের এই যে স্টিকিতে যা আছে এটাকে পরিবর্তন করতে পারবো। তাহলে স্টিকিতে আমাদেরকে লোগো পরিবর্তন করতে হবে, এই বাটনটা পরিবর্তন করতে হবে, ফোন নাম্বারটা পরিবর্তন করতে হবে, এতটুকুই তো, তাই না? সো দেখা যাক এটা আসুক, আমরা পরিবর্তন করে দেখি আসলে পরিবর্তন করা যাচ্ছে কিনা। এই থিমের জন্য এটাই অনেকের জন্য একটু কনফিউশন তৈরি করে যে এটা কোথায় থেকে মানে আপডেট করব, এটা অনেকে খুঁজে পায় না। তো ওই যে খুঁজে না পাওয়ার কারণ হচ্ছে এগুলো অনেকে চেক করে না, ডিরেক্ট হচ্ছে পেজেস থেকে এডিট উইথ এলিমেন্টর গিয়ে ওইখানে খুঁজে বেড়ায়, কেউ কাস্টমাইজে খুঁজে বেড়ায়। সো ওইখানে গেলে হবে না, এইখানে আমাকে দেখে আসতে হবে, মানে সব কিছু একটু খুঁজে দেখতে হবে কোথায় কি আছে। ঠিক আছে, সব সমাধান দেওয়া আছে, শুধু আমাকে খুঁজে বের করতে হবে। সো এই যে যেমন দেখেন এখান থেকে আমি লোগোটা পরিবর্তন করে দিচ্ছি, এখান থেকে আমি লোগো আমাদের যে লোগোটা আপলোড করছি সেটা আমি এখানে জাস্ট দেখাই দিচ্ছি। সো মিডিয়া লাইব্রেরি থেকে এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করে দিয়ে জাস্ট সিলেক্ট করে দিলাম, তাহলে এখানে আমাদের লোগো পরিবর্তন হয়ে গেল। এখানে আমরা হচ্ছে এই যে আমাদের ফোন নাম্বার, আমরা আমাদের ফোন নাম্বারটাকে পরিবর্তন করে দিতে চাই। সো এখানে আমরা আমাদের ফোন নাম্বারটা পরিবর্তন করে দিলাম, এখানেও আমাদের ফোন নাম্বারটা আপডেট করতে হবে, আপডেট করলাম। তারপর হচ্ছে গেট কনসালটেশনটাকে আমরা গেট ডিল উইথ আস এরকম কিছু লিখতে চাচ্ছিলাম। সো গেট ডিল, গেট ডিল তো না, ডিল উইথ আস আমরা বলছিলাম। সো ডিল উইথ আস, ওকে। এখানে আইকন চাইলে পরিবর্তন করতে পারতাম। সো দেখেন আমরা স্টিকি তো আমরা পরিবর্তন করে ফেললাম, পাবলিশ করে দিলাম। দেন আমরা যদি এখন এটাকে রিফ্রেশ করি তাহলে আমাদের হেডারের মেইন হেডার এবং স্টিকি হেডার দুইটাই কিন্তু পরিবর্তন হয়ে যাওয়ার কথা। আমি একটু রিফ্রেশ করি, রিফ্রেশ করলে আমাদের এটা হচ্ছে আমাদের মেইন হেডার, সব কিছু পরিবর্তন আছে যেটা আমরা পরিবর্তন করছি। এরপর আমরা স্টিকিটা দেখব, স্টিকিটা পরিবর্তন আছে কিনা। দেখেন এটা হচ্ছে আমাদের মেইন হেডার, পরিবর্তন আছে। আমরা যখন স্টিকিতে যাচ্ছি দেখেন স্টিকিতেও আমাদের পরিবর্তন হয়ে গেছে, ঠিক আছে। সো আমরা মেইন যে হেডার বা হেডারের পরের যেটা স্টিকি সব কিছু পরিবর্তন করতে পারলাম। এবার আমাদের কাজ হচ্ছে বাকিটা হেডারের পরের যে জিনিসগুলো, যদিও এটা মানে আমাদের খুব বেশি কঠিন হবে না, কারণ আমরা যেটা এলিমেন্টর জানি এবং এই পুরো পেজটাই হচ্ছে এলিমেন্টর দিয়েই করা, সুতরাং আমাদের জন্য কঠিন হবে না। এই হেডারটা খুঁজে পাওয়াটা একটু কঠিন হয়, আদারওয়াইজ কোনো কঠিন এখানে নাই। আর এটাকে কঠিন আমি বলবো না, এটা আপনি যদি একটু খুঁজেন, একটু দেখেন কোথায় কি আছে থিমের, তাহলে এগুলো আপনার পাওয়াটা কোনো ব্যাপার না। কিন্তু যদি আপনি ওই অলসতা করেন যে আমি খুঁজবো না, আমি যতটুকু জানি তার মধ্যেই খুঁজে দেখলাম নাই মানে নাই আমি পারতেছি না, বা এই থিমটা ভালো না, এই থিমটা কঠিন, এরকম যদি বলেন তাহলে সব থিমই কঠিন হয়ে যাবে। কারণ এক একটা থিম এক একভাবে তারা মানে লেআউটগুলো স্ট্রাকচার ওয়েতে রাখে, তো আপনাকে খুঁজে দেখতে হবে কোথায় কি আছে, তাহলে সব থিমই সহজ, ঠিক আছে। সো মোটামুটি এই পর্যন্ত। আপনাদের কারো কোনো কোয়েশ্চেন আছে নাকি বলেন, এই পর্যন্ত কারো বুঝতে কোনো সমস্যা আছে নাকি, কোনো কিছু জানার আছে নাকি বলেন এই পর্যন্ত। এই পর্যন্ত কারো কোনো স্যার আসসালামু আলাইকুম স্যার,
404 পেজটা কিরকম হয়েছে একটু জানলে ভালো হতো আর কি, এটা বুঝি নাই। আচ্ছা 404 মানে হচ্ছে যখন আমাদের ওয়েবসাইটে এমন কোনো পেজ আমরা খুঁজি যেই নামে আসলেই কোনো পেজ নাই। যেমন আমাদের ধরেন যে এই যে sohag24.page.gd এটা আমাদের ডোমেইন, তাই না? এখন আমি যদি খুঁজি এই ওয়েবসাইটে আমার হচ্ছে ধরেন যে এমন একটা কিছু নাম লিখলাম যেই নামে কোনো পেজ আছে কিনা, যেমন ধরেন যে আমার সার্ভিস নামে কিন্তু এখানে কোনো পেজ আমি তৈরি করিনি, তাই না? কিন্তু আমি যদি এরকম লিংকের মধ্যে আমার সার্ভিস দিয়ে খোঁজার চেষ্টা করি তাহলে ও বলবে 404 নট ফাউন্ড। এটা হচ্ছে এক ধরনের ইরর যে এই নামে আসলে কোনো পেজ নাই, খুঁজে পায় নাই, খুঁজে পাওয়া যায় নাই। এটাকে বলা হয় ব্রোকেন লিঙ্ক, যে আমার ওয়েবসাইটে যেই পেজ নাই সেইটা যদি আমি লিঙ্ক দিয়ে খোঁজার চেষ্টা করি তাহলে আমাকে বলবে যে এই ধরনের কোনো পেজ নাই। বুঝতে পারছেন? ওকে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, পেজটা রিফ্রেশ করলে যে লোডিংটা মানে হয়, যেটাকে আমরা প্রিলোডার বলি, যে এই যে প্রিলোডারটা এটা হচ্ছে আমাদের থিম অপশনের মধ্যে, আমাদের হচ্ছে জেনারেলের মধ্যে এই যে নিচের দিকে আছে ইনেবল পেজ লোডিং। এটাকে আপনি অন অফ করতে পারেন, অন রেখে আপনি স্টাইল পরিবর্তন করতে পারেন। এখানে অনেকগুলো স্টাইল আছে, প্রায় 13টার মতন স্টাইল আছে। সো আপনার যে স্টাইলটা দরকার এটাকে বলা হয় প্রিলোডার, এটার নাম হচ্ছে প্রিলোডার। ঠিক আছে, অনেক জায়গায় প্রিলোডার বলে পরিচিত, কোথাও যে পেজ লোডিং, ঠিক আছে, এক এক জায়গায় নাম, বাট এটার মেইন নাম হচ্ছে প্রিলোডার, লোড হওয়ার আগে যা হবে। ওকে, আর কারো কোনো কোশ্চেন এই পর্যন্ত? কোনো কোশ্চেন? কারো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? স্যার এখানে যে স্যার স্টিকি হেডার যেটা দেওয়া হয়েছে স্যার, এটার জন্য স্যার আলাদাভাবে তো কাজ করা লাগবে, তাই না স্যার? মানে এটা আর এই হেডারের মধ্যে কিন্তু তফাৎ আছে, যদি ডাটাগুলো সেম থাকে, তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ, ডেটাগুলো সেম থাকলেও হচ্ছে ডিজাইনের মধ্যে একটু পরিবর্তন আছে। মেইন হেডারে আপনার হলো ওই টপ বারের জিনিসগুলো নাই, ইমেল, তারপরে হচ্ছে ওয়ার্কিং আওয়ার্স, এগুলো কিন্তু নাই। হ্যাঁ, কিন্তু স্টিকি হেডারে কিন্তু নাই, কিন্তু মেইন হেডারে আবার এগুলো আছে। সো দুইটা আলাদা আলাদা, এই জন্য হচ্ছে লেআউট তৈরি করা আছে হেডার বিল্ডারে। ঠিক আছে, দুইটার মধ্যে পার্থক্য আছে। স্যার ওখানে স্যার যেটা এলিমেন্টর দিয়ে যে ওরা যে কাজ যা করলো সেখানে স্যার প্রো ভার্সন দিয়ে কাজ করছে, এমন তো আমরা এলিমেন্ট পেতে পারি, তাই না স্যার? না, এটা প্রো ভার্সন দিয়ে করে না, এটা ফ্রি ভার্সন দিয়েই করছে। কিন্তু ওরা যখন কোডিং করছে না, কোডিং এর সময় এই যে মেনুগুলো যে দেখতে পাচ্ছেন, হেডার বিল্ডার, ফুটার বিল্ডার, এগুলো কোডিং করে তৈরি করে নেওয়া, এবং পরবর্তীতে এলিমেন্টরকে ওটার পারমিশন দেয়া যে ওইটা একটা পেজের মতন যেন কাজ করে এবং এলিমেন্টর দিয়েই যেন কাস্টমাইজ করা যায়। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। এটা প্রিমিয়াম না, এটা হলো কোডিং এর, এটা হচ্ছে এগুলোকে হুক বলে, ওয়ার্ডপ্রেসের হুক তৈরি করা, এটা কোডিং এর ভাষা, ডেভেলপমেন্টে এটাকে হুক বলে। আচ্ছা, সো এখন হচ্ছে আমাদের সেই মুহূর্ত, যেই মুহূর্তটার জন্য আমরা সবাই অপেক্ষা করতেছি, সেটা হলো যে এখন হচ্ছে আপনাদের কি নিব, অ্যাটেন্ডেন্স নিব। ঠিক আছে, এবং এই অ্যাটেন্ডেন্সের পরে কেউ আবার যাবেন না, গেলে আমি আবার হচ্ছে আস্তে করে হচ্ছে ওটা অ্যাবসেন্ট করে দেব। ঠিক আছে, আমি আপনাদের হচ্ছে কল দিচ্ছি, আপনারা হচ্ছে যারা আছেন তারা রেসপন্স করবেন। প্রথমে হচ্ছে মাইমুনা সুলতানা আছেন? মাইমুনা সুলতানা কি আছেন? নাই। আচ্ছা, তারপরে হচ্ছে রোহানা ইয়াসমিন আছেন? রোহানা ইয়াসমিন। রেশমা শারমিন সুইটি আছেন? হ্যাঁ আছেন। ওকে, তারপরে হচ্ছে মদিনা আহমেদ অপসারি আছেন? আছেন, ওকে। খাতিজাতুল কুবরা সঞ্জু। স্যার মাইমুনা সুলতানা আছে? এতক্ষণ পরে স্যার খাচ্ছিলাম। আচ্ছা, এরপরে হচ্ছে হুরাইন জান্নাত আছেন? আছেন। আচ্ছা,
দাওয়াতও দিল না, একা একা খাচ্ছে। স্যারকে একটু দাওয়াত দিতেন। থাক, আর দুঃখের কথা কি বলবো বলেন। আচ্ছা, তারপরে হলো হুরাইন জান্নাত আছেন, তারপরে আছে হচ্ছে রাশেদুল্লাহ আছেন। রাশেদুল্লাহ নাই, নিচে গেছে। মোহাম্মদ কে? রোহানা ইয়াসমিন। হ্যাঁ আছেন, আমি দেখছি আপনার মেসেজ দেখছি। রাশেদুল্লাহ আছেন? রাশেদুল্লাহ, এস এম রাশেদ। এনারা বিচে আছে, এই জন্য ভয়েস দিচ্ছে না, কারণ এখন যদি ভয়েস চালু করে সমুদ্রের ঢেউয়ের শব্দ পাওয়া যাবে। বুঝছি। না স্যার আমি আছি। হ্যাঁ, ও আচ্ছা। তারপরে হচ্ছে মোহাম্মদ হোসেন আছেন? মোহাম্মদ হোসেন নাই। আলিফ মাহমুদ আশিক আছেন? আলিফ মোহাম্মদ আশিক নাই, নাই নাই নাই। উজ্জ্বল মার্মা আছেন? স্যার আছে স্যার। হাবিবুর রহমান? হাবিবুর রহমান? হাবিবুর রহমান আছেন। আজকে বিপিএল খেলা একটু তাড়াতাড়ি করলে ভালো হয়, তো বলেন ওদেরকে তাড়াতাড়ি করতে। আমাকে কি বলছেন? আমি বিপিএল এর ম্যানেজার। তোকে নিয়ে স্যার এক্সট্রা ক্লাস করতেছে। হ্যাঁ, একটা ক্লাস করবেন, যার বিপিএল খেলা দেখার প্রয়োজন তাকে নিয়ে এক্সট্রা ক্লাস করতেছে। হ্যাঁ। আব্দুর রহিম, আব্দুর রহিম সাহেব আছেন নাকি? আছে স্যার, আছে। এখনো আছেন? বাহ, প্রশংসার দাবিদার, এখনো আপনি আছেন। আচ্ছা, তারপরে হলো রিয়াজুল ইসলাম। আচ্ছা, স্ট্রং। আলমগীর মোর্শেদ? আলমগীর মোর্শেদ আছেন? নাই। রবিউল ইসলাম? রবিউল ইসলাম রিয়াদ আছেন? আচ্ছা, রবিউল ইসলাম রিয়াদ। রাকিবুল ইসলাম? আমি আছি স্যার। তারপরে নেওয়াজউদ্দিন রায়হান? প্রেজেন্ট স্যার। ওকে, আছে স্যার, আছি। আচ্ছা, মাহফুজুর রহমান সাকিব? আছি স্যার। স্যার আছে। আচ্ছা, আরিফুল ইসলাম? স্যার আছে স্যার, আরিফুল ইসলাম। আরিফুল ইসলাম আছেন। মঞ্জুর নাইম? এমডি হোসাইন মঞ্জুর নাইম? আচ্ছা, তারপরে নাইমুল ইসলাম অর্পা? নাই। তিথি পাল? তিথি পাল আছেন? আছেন। আচ্ছা, তারপরে মোহাম্মদ সাবিদ নূর? আছে স্যার। ভালো কথা। স্যার আছে উপস্থিত। মোহাম্মদ রাকিব? মোহাম্মদ রাকিব? আমি আছি স্যার। আপনি আছেন, ওকে। তারপরে আবিদ শাহরাজ দ্বীপ? আবিদ শাহরাজ দ্বীপ আছেন? আচ্ছা, সবার হয়ে গেছে না? স্যার আমারটা হইছে রাকিবুল ইসলাম। রাকিবুল ইসলাম কত রোল? কত? রাকিব তো দুইজন, কত রোল? 17 হয়েছে? কে? স্যার আব্দুল রহিম বলছিলাম। স্যার হইছে স্যার। এই এই সব একসাথে কথা বললে কেমনে শুনবো? বাদ, অ্যাটেন্ডেন্স আপাতত বাদ, এরপরে আবার শেষে আরেকবার কল দিব, তখন থাকলে হয়ে যাবে। আর তখন যদি আবার না থাকেন, আবার যারা এখন প্রেজেন্ট দিয়েছেন না তারা অ্যাবসেন্ট হয়ে যাবেন। চলেন আমরা। তখন যদি চলে যায় তখন কি করব? তখন কারেন্ট চলে গেলে তো খেলা কারেন্ট তো যাবে না। স্যার কারেন্ট চলে গেলে স্যার মুম্বাই। কারেন্ট চলে গেলে মোবাইল আছে না? স্যার স্যার ওয়াইফাই এমবি ভরার জন্য টাকা নেই স্যার, ওয়াইফাই দিয়ে কথা বলি। এগুলো আমাকে বিশ্বাস করতে হবে, এগুলো আমাকে বিশ্বাস করতে হবে। আচ্ছা শুনুন, চলেন আমরা একটু পরের শেষটা করে। হ্যাঁ এই তো, সাবাস। আচ্ছা, এবার দেখেন আমাদের কাজ হচ্ছে এই যে হেডারের পরের যে সেকশনটা আছে এইটাকে হচ্ছে কাস্টমাইজ করা।
তো এটা কাস্টমাইজ করার জন্য আমরা চলে যাব হচ্ছে কোথায়, আমরা চলে যাব হচ্ছে আমাদের পেজেস থেকে অল পেজ যেটা আছে ওইখানে আমরা চলে যাব, ঠিক আছে। তো পেজেস থেকে অল পেজেসে গিয়ে আমাদেরকে খুঁজতে হবে যে এই পেজ কোনটা। এখানে অনেকগুলো পেজ আছে আমাদের এই থিমে বা এই ওয়েবসাইটটার মধ্যে, এইটা পেজ কোনটা এটা আমাকে চিনতে হবে। সো এটা চেনার জন্য চেনার উপায় কি, সেটা হচ্ছে পেজে সবাই মাইক্রোফোন অফ করেন। এই পেজেস থেকে অল পেজেসে আমরা যাব। পেজেস থেকে অল পেজেসে যাওয়ার পরে এই যে এই পেজটা খুঁজে পাওয়ার মানে হলো নিয়ম হচ্ছে যেই পেজে ফ্রন্ট পেজ লেখা থাকবে সেটাই হলো আমাদের এই মেইন পেজটা, আমাদের হোম পেজ সেটাই, যেটাতে এই এস.এম. রাশিদুল ইসলাম মাইক্রোফোন অফ করেন, সাউন্ড আসতেছে। তাহলে এখানে অনেকগুলো হোম আছে, তার মধ্যে মেইন হোম কোনটা আমাদের এই যে হোম পেজ, আমাদের ওয়েবসাইটের হোম, এটা চেনার উপায় হচ্ছে যেটার সামনে ফ্রন্ট পেজ লেখা থাকবে সেটাই হচ্ছে আমাদের মেইন হোম। সো এডিট উইথ এলিমেন্টরে যদি আমরা ক্লিক করি এখান থেকে, তাহলে আমরা আমাদের টোটাল পেজটাকে কাস্টমাইজ করার অপশন পাবো, এবং এটা খুবই সহজ, আপনারা সবাই করতে পারবেন, এটা নিয়ে কোনো সমস্যাই নাই। সো আমরা হচ্ছে একটু দেখি। স্যার একটা প্রশ্ন ছিল, বলেন। স্যার এডিট উইথ এলিমেন্টরের বদলে যদি শুধু এডিট দিয়ে করি তাহলে কি হবে স্যার? না, তাহলে হবে না, কারণ ডিজাইনটা করা হয়েছে এলিমেন্টর দিয়ে। কিন্তু আপনি যদি শুধু এডিট দেন তাহলে এলিমেন্টরের জিনিসগুলো তো আপনি পাবেন না, ডিজাইনটা আপনি পাবেন না। আপনি কিছু কন্টেন্ট লেখা হয়তো বা পাবেন, লেখাগুলো পরিবর্তন করতে পারবেন, কিন্তু ডিজাইনে কোনো কিছু করতে পারবেন না, এবং ডিজাইনটা ভেঙেও যেতে পারে, সাইটটা ভেঙে যেতে পারে। জি স্যার বুঝছি। হ্যাঁ, সো আমরা হচ্ছে এডিট উইথ এলিমেন্টরে যাই। এই যে এখানে দেখেন এখন সাইটটা আমাদের একটু ভারী হয়েছে, এবং আমাদের যেহেতু ফ্রি হোস্টিং এই জন্য একটু স্লো কাজ করতেছে। ওকে, এখন দেখেন, এখন হচ্ছে আমাদের এই যে প্রথমে আমাদের কি আছে একদম সবার উপরে, এটার নাম হচ্ছে একটা স্লাইডার। এই স্লাইডারটা আমাদের পরিবর্তন করার সুযোগ আছে। জাস্ট আমরা এই ফাঁকা জায়গায় যে কোনো জায়গায়, অথবা এই যে লেফট সাইডে যে আমাদের এডিট অপশনটা আছে এটাতে ক্লিক করলে এই যে আমাদের দেখেন এটা হলো স্লাইডার রেভলিউশন। এই স্লাইডার রেভলিউশন দিয়ে হচ্ছে এই স্লাইডারটা বানানো হয়েছে। সো এইখানে দেখেন এডিট মডিউল নামে একটা অপশন আছে। এই এডিট মডিউলে যদি আমি ক্লিক করি তাহলে হচ্ছে এটা আমার পাশের ট্যাবে নিয়ে ওপেন হবে। তার মানে এইখানে যেমন দেখেন লেখা, তারপরে এই যে ভদ্রলোকের ছবি, তারপরে এইখানে যে শেপ, এগুলো পরিবর্তন করার জন্য এডিট মডিউলে ক্লিক করতে হবে। তাহলে এটা আলাদা একটা ট্যাবে আমার ওপেন করবে। এই যে আলাদা ট্যাবে ওপেন হচ্ছে লোডিং কন্টেন্ট, এটা আমাদের এখানে আসতেছে। দেন এখান থেকে আমরা হচ্ছে পরিবর্তনটা করতে পারবো। পরিবর্তন করার জন্য কি করবেন, দেখেন লেফট সাইডে অনেকগুলো লেয়ারের মতন দেয়া আছে, যেমন হচ্ছে কপি বাটন 5, কপি বাটন এখানে আরেকটা আছে 5, টেক্সট 4, 3, তারপরে হচ্ছে ইমেজ 5, 1, 7, অনেকগুলো আছে। তো আমি এটা পরিবর্তন করতে চাইলে কি করব, যেমন ধরেন যে আমি এখানে বিজনেস এজেন্সি কথাটাকে পরিবর্তন করতে যাচ্ছি, লেখাটাকে, তাহলে এখানে জাস্ট ডবল ক্লিক আমি করব। এখানে যদি আমি ডবল ক্লিক করি রাইট সাইডে দেখেন এই যে বিজনেস এজেন্সি লেখাটা চলে আসছে। সো এখানে আমরা ধরেন যে বললাম যে ওয়েবসাইট ডিজাইন, পরিবর্তন হয়ে গেল। এরপরে আরও কি আছে, যেমন বাটনগুলো আছে এখানে, এই বাটনগুলোকে যদি আমি ডবল ক্লিক করি এই যে দেখেন এক্সপ্লোর মোর চলে আসছে। এইখানে ডাবল ক্লিক করলে এই যে আওয়ার সার্ভিসেসটা চলে আসছে, এখান থেকে আমরা পরিবর্তন করতে পারতেছি। ইমেজটার কথা যদি বলি, ইমেজের উপরে যদি ডবল ক্লিক করি তাহলে দেখেন এই যে এখানে একবারে আপলোড পর্যন্ত গেছে। আমরা এই যে এই ভদ্রলোকের ছবিটা ধরেন যে পরিবর্তন করতে যাচ্ছি, তো এইখানে আমি ধরলে এখানে আরও অনেক ইমেজ আছে, তো সেগুলো সিলেক্ট হচ্ছে। যেমন যে এইটাতে ডবল ক্লিক করছে, এই যে এটা কিন্তু কোনো কালার না, এটা হলো একটা ইমেজ আকারে আপলোড করছে। সো এটা কালার পরিবর্তন করতে পারবেন না, আপনাকে হচ্ছে ইমেজটা চেঞ্জ করতে হবে। সো আমি এই ভদ্রলোকের ছবিটা পরিবর্তন করতে চাইলে এই ভদ্রলোকের মাথার উপরে যদি ডবল ক্লিক করি, এখানে আর কোনো ইমেজ যেহেতু নাই, সুতরাং হচ্ছে যে দেখেন এটা এখানে সিলেক্ট হয়েছে। একদম মানে একটা ক্লিক করলেই হওয়ার কথা, কিন্তু ডবল ক্লিক করলে একদম মানে পারফেক্ট হবেই। দেন এখান থেকে আমি যে মিডিয়া লাইব্রেরিতে গিয়ে আমি হচ্ছে এটাকে পরিবর্তন করে অন্য যে কোনো ছবি দিতে পারি। তার মানে আমি এখানে ছবিটাও পরিবর্তন কিন্তু করতে পারতেছি। এখান থেকে আমি যে কোনো ছবি দিতে পারি, যেমন এই ভদ্রলোকের ছবিটা দিলাম, দিয়ে ইনসার্ট করে দিলাম, তাহলে দেখেন ওই ছবিটা এখানে কিন্তু চলে আসছে। ঠিক আছে, সো আমি যেটা চাই সেটাই আমি হচ্ছে এখান থেকে পরিবর্তন করতে পারবো। স্লাইডারটা পরিবর্তন করার পরে জাস্ট হচ্ছে আমরা যদি সেভ করে দিই তাহলে হচ্ছে এই আমাদের স্লাইডারটা সেভ হয়ে যাবে এবং আমাদের হোমে এটা আপডেট হয়ে যাবে আর কি। ঠিক আছে,
সো এই যে সেভ হচ্ছে, আমরা এটাকে এখন সেভ যেহেতু হয়ে গেছে আমরা কেটে দিতে পারি, কেটে দিলে আমরা এখানে আপডেটটা দেখতে পারবো আমাদের সাইটে। আমরা রিফ্রেশ করলাম, কেটে না দিলেও আমরা দেখতে পারবো। আমরা যদি একটু রিলোড করি তাহলে আমরা এখানে দেখেন এই ভদ্রলোকের ছবি পরিবর্তন হয়ে ওই ভদ্রলোকের ছবিটা চলে আসবে। সো দেখা যাক পরিবর্তন হয় কিনা আমাদের স্লাইডার। এই যে দেখেন চলে আসছে, ঠিক আছে। সো আমরা এখানে সবকিছুই করতে পারতেছি। আচ্ছা, আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যেমন ধরেন যে এখান থেকে যদি ফন্টের সাইজ পরিবর্তন করতে চান, যেমন এটা আছে ফন্টের সাইজ, ফন্টের ফ্যামিলি, তারপর হচ্ছে ফন্টের কালার, এগুলো যদি পরিবর্তন করতে চান, এক কথা স্টাইল রিলেটেড যদি কোনো কিছু করতে চান, তাহলে কি করবেন? সো এটা করার জন্য দেখেন আমি যখন এটাকে সিলেক্ট করছি, সিলেক্ট করার পরে উপরের দিকে দেখেন এটা কন্টেন্ট বলা আছে, এখানে স্টাইল বলা আছে। স্টাইলের মধ্যেই এখানে আমাদের হচ্ছে কালার দেওয়া আছে, আমি এখান থেকে কালার পরিবর্তন করে দিতে পারবো। আমি এখান থেকে ফন্টের সাইজ পরিবর্তন করতে পারি 20 পিক্সেল, তারপরে যে এখানে লাইন হাইট যদি দরকার, মানে আরও যা যা লাগে আর কি। ফন্টের ফ্যামিলি এখান থেকে পরিবর্তন করতে পারবো, আরও যা যা আছে এখান থেকে দেখে নেবেন, যদি আপনি পরিবর্তন করতে চান পরিবর্তন করতে পারেন। যেমন ইমেজের ক্ষেত্রে আপনার ধরেন যে সাইজ অ্যান্ড পজিশনটা আপনার পরিবর্তন করতে হতে পারে। সো এই যে এখানে আপনি ক্লিক করলেন, তারপরে সাইজ অ্যান্ড হচ্ছে পজিশনে গেলেন, এখান থেকে আপনি হচ্ছে ইমেজের সাইজ পজিশন পরিবর্তন করতে পারেন। যেমন পজিশন অ্যান্ড সাইজ এখানে বলতেছে উইথ হচ্ছে 354, আমি যদি এটাকে একটু বাড়ায় দিই 750 করে দিই তাহলে এটা বাড়বে। তো এটার সবচাইতে ভালো হচ্ছে যে আপনি ইমেজটাকে যেই সাইজে করতে চাচ্ছেন ওই সাইজে আগে রিসাইজ করে এনে তারপরে আপলোড দেবেন। এটা হচ্ছে গুড প্র্যাকটিস, এটাই হচ্ছে গুড প্র্যাকটিস, ঠিক আছে। তো এমনিতে এইখান থেকে ওইভাবে করে বাড়ানোটা উচিত না, কমানো ভালো বাট বাড়ানো উচিত না। হয়তো আপনার এখানে আপনি ইমেজটা আপলোডই করছেন ধরেন যে 1920x1080, পরে আপনি পরিবর্তন করে এখানে কমায় আপনি ধরেন যে 500-600 পিক্সেল করতেছেন, এটা হতে পারে। বাট আছেই ইমেজটা 500 পিক্সেলের আর আপনি করতেছেন 1920, এটা ঠিক না। এতে ইমেজের রেজুলেশন নষ্ট হবে, ইমেজের কোয়ালিটি নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে স্লাইডারটা পরিবর্তন করতে পারতেছি। তারপরে নিচের দিকে যদি আমরা আসি, জাস্ট এখানে আমরা একটা ক্লিক করি, তাহলে দেখেন এই যে এই জায়গার পরিবর্তনটা আমরা করতে পারবো। কিন্তু এই থিমটা যারা তৈরি করছে তারা বেশিরভাগ ইমেজ ব্যবহার করছে। সো এই যে ইফেক্টিভ মেথড ফর ডিজিজ ডিটেকশন, এটা কিন্তু কোনো একটা লিখা না, মেবি ইমেজ মনে হয়। আমি একটু দেখি এখান থেকে আমাদের কন্টেন্টে আমাদের হলো এখানে ইনভার্টেড কমা আছে, আচ্ছা না টাইটেল, এই যে এটা এখানে পরিবর্তনের অপশন আছে, আমরা এটা লিখা, এটা ইমেজ না, এটা হচ্ছে আমাদের লিখা। সো তাহলে আমরা এখানে ধরেন যে বলতে পারতেছি যে উই প্রোভাইড মডার্ন ওয়েব ডিজাইন সার্ভিসেস, ঠিক আছে। এটা আমরা হচ্ছে এখানে এটা লিখে দিলাম। সো এখানে এটা আপডেট হয়ে যাওয়ার কথা সেই হিসেবে, হ্যাঁ দেখা যাক আপডেট হয় কিনা। এই যে দেখেন পরিবর্তন হয়ে গেল, তার মানে আমি এটা পরিবর্তন করতে পারতেছি। এইখানে যদি আমরা বলি যে এই যে এগুলো পরিবর্তন করবে, অ্যাবাউট কোম্পানি, হেল্প টু ক্রিয়েট গ্রেট বিজনেস ফিউচার, সো এই যে এখানে এগুলো আর বলতে হবে, আমার মনে হয় না যে এগুলো আপনাদের আর এখন কোনো সমস্যা করবে। সো এই যে দেখেন হেল্প টু ক্রিয়েট গ্রেট বিজনেস ফিউচার, যা লেখা আছে তাই আমরা এখান থেকে ধরেন যে আমি এখানে বিজনেস হেল্প টু, ধরেন আমি বললাম যে গ্রো বিজনেস ফিউচারটা কেটে দিলাম, হেল্প টু গ্রো বিজনেস। সো পরিবর্তন হয়ে যাবে। অ্যাবাউট কোম্পানি যে কথাটা বলা আছে, এই যে হেল্প টু গ্রো বিজনেস অ্যাবাউট কোম্পানি, একটু নিচের দিকে মানে খুঁজতে হবে, এই যে সাবটাইটেলে এসে আমরা দেখেন এখান থেকে হচ্ছে এই যে অ্যাবাউট কোম্পানি খুঁজে পাচ্ছি, ঠিক আছে। এখান থেকে আমরা পরিবর্তন করতে পারি, ঠিক আছে। অ্যাবাউট বিজনেস লিখে দিলাম কোম্পানির জায়গায় অ্যাবাউট বিজনেস, ওকে। সো পরিবর্তন হয়ে যাবে। লার্ন মোর আস, এটা একটা বাটন, সো এখানে ক্লিক করলে এই যে লার্ন মোর আসের অপশন আমরা পেয়ে যাচ্ছি, লার্ন মোর আস, ঠিক আছে, এই আর কি। সো তারপরে নিচের দিকে যদি আমরা আসি, এই যে এখানে একটা ইমেজের জায়গা আছে, আমরা এখান থেকে জাস্ট ক্লিক করলে এখান থেকে ইমেজটা পরিবর্তন করতে পারবো। এবং এটার কয়েকটা স্টাইল আছে, স্টাইলগুলো দেখে নেবেন, অনেক ধরনের স্টাইল আছে। এখানে ইজি ওয়ে টু সাকসেস ইওর বিজনেস লেখা আছে, এই লেখাগুলো পরিবর্তন করতে পারবেন এখান থেকে পরিবর্তন করতে পারেন। এই যে জিনিসগুলো এগুলো এখানে দেখেন, আমি যদি এখানে ক্লিক করি, এগুলো কিন্তু যে কোয়ালিটি, ইনশিওর, কমপ্লায়েন্স, তারপরে স্ট্র্যাটেজি অ্যান্ড ইনোভেশন, এগুলো কিন্তু এখানে পরিবর্তন করার কোনো জায়গা নাই, কারণ এগুলো হলো কিছু ক্যাটাগরি থেকে আসতেছে। যেমন কোয়ালিটি, ইনশিওর, কমপ্লায়েন্স যেটা আছে এটা বলছে কনসাল্টিং নামে একটা ক্যাটাগরি, সিলেক্ট ক্যাটাগরিজ কি লেখা আছে,
কনসাল্টিং ক্যাটাগরি। সো এটা এইখান থেকে আপনি পরিবর্তন করতে পারবেন না, এটা পরিবর্তন করতে আপনাকে যেতে হবে এই যে এটা হলো কাইন্ড অফ সার্ভিসেস, তাই না? এই যে এগুলো কাইন্ড অফ সার্ভিসেস না, এই যে ইজি ওয়ে টু সাকসেস ইউর বিজনেসেস, মানে সার্ভিসেস টাইপের জিনিসটা বোঝাই যাচ্ছে না, যেগুলো আসলে বিভিন্ন টাইপের সার্ভিস, তাই না? সো এটা আপনি দেখেন এখানে খুঁজলে পাবেন, এই যে এখানে দেখেন সার্ভিসেস নামে একটা মেনু আছে। সো অল সার্ভিসেসে যদি আপনি যান তাহলে এখানে আপনি দেখেন এই নাম দিয়ে কিন্তু আমাদের সার্ভিস ক্রিয়েট করা আছে, যে কোয়ালিটি ইনশিওর কমপ্লায়েন্স। সো যদি আমি এটাকে এডিট করি বা কুইক এডিট করি, কুইক এডিট করলে আমি এখান থেকে পরিবর্তন করতে পারতেছি। আমি ধরেন যে বললাম যে ওয়েব ডিজাইন সার্ভিস, ঠিক আছে? তারপর আমি এটাকে আপডেট করে দিলাম। এটা হলো, এটাও এক ধরনের মানে যে পেজ বা পোস্ট যেরকম আমরা দেখছি ওই টাইপের আর কি। সো আমি এখানে পরিবর্তন করছি, আমি যদি এখানে রিলোড দিই তাহলে দেখবেন যে এইটা পরিবর্তন হয়ে গেছে, কোয়ালিটি ইনশিওর কমপ্লায়েন্সটা ওয়েব ডিজাইন সার্ভিসেস হয়ে গেছে, ঠিক আছে? তো কোথায় থেকে আসতেছে এটাও আমাদেরকে দেখতে হবে। আমরা দেখলাম এটা একটা ক্যাটাগরি, যে ওয়েব ডিজাইন সার্ভিস, আমরা দেখলাম এখানে যে এটা আসতেছে একটা কনসাল্টিং ক্যাটাগরিতে। সো আমি ডিরেক্ট বললাম যে এটা হলো সার্ভিসেস নামে, এটাতে আপনাকে হয়তো খুঁজতে হবে যে পোর্টফোলিওতে আছে নাকি সার্ভিসেসে আছে নাকি হচ্ছে মেগা মেনু না কোথায় আছে, আপনাকে হয়তো খুঁজে দেখতে হবে। কিন্তু আমি জানি যে এটা যেহেতু সার্ভিস রিলেটেড একটা ফিল আসতেছে, সো এটা হচ্ছে একটা সার্ভিসেস। তারপরে নিচের দিকে যদি আপনি আসেন এগুলো পরিবর্তন করতে পারবেন, এই যে এগুলো হেলথ ম্যানেজমেন্ট, ওয়েলথ ম্যানেজমেন্ট, এটাতে যদি একটু যান দেখেন তো এগুলো পরিবর্তন করার অপশন আছে, নাই, আছে কি ফিনান্সিয়াল। সো ফিনান্সিয়াল যেটা আছে এটা একটা ক্যাটাগরি, তার মানে ফিনান্সিয়াল এটাও তো কাইন্ড অফ বিজনেসের মধ্যে পড়ে, তাই না? সো আপনি যদি দেখেন কি আছে ইন্স্যুরেন্স অ্যান্ড ব্যাংকিং, আপনি এখানে খুঁজলে পাবেন ইন্স্যুরেন্স অ্যান্ড ব্যাংকিং, এই যে দেখেন। সো এই জিনিসগুলো এখানে তৈরি করতেছে, ওইখানে যাচ্ছে, এখানে আপনি মডিফাই করলে ওইখানে মডিফাই হবে, এখানে নতুন ক্রিয়েট করলে ওইখানে যাবে, মানে ওই পরিবর্তনগুলো এখানকার পরিবর্তনগুলো করতে হবে ওই মেনুর এই জায়গাটা থেকে, ঠিক আছে? তার মানে এখানে কিছু কিছু জিনিস আপনি এলিমেন্টর দিয়ে সরাসরি পরিবর্তন করতে পারতেছেন, আর কিছু জিনিস আপনাকে মেনু থেকে পরিবর্তন করে আনতে হচ্ছে। তারপরে যে এগুলো পরিবর্তন করতে পারবেন। উই হ্যাভ 25 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স। সো এখানে যদি আপনি ক্লিক করেন, এখানে ক্লিক করেন, তারপরে এই যে জোসেফ জি কুলম্যান নাকি এই যে দেখেন লেখা আছে, এগুলো পরিবর্তন করতে পারবেন। এখান থেকে এগুলো পরিবর্তন করতে পারবেন, এগুলো পরিবর্তন করা যাবে। যেটা পরিবর্তন করা যাবে না এটার সোর্স দেখতে হবে যে কোথায় থেকে আসতেছে, সো এগুলো পরিবর্তন করা যায়। এই যে লেটস লুক আওয়ার গ্লোবাল প্রজেক্টস। সো প্রজেক্টস মিনস হচ্ছে পোর্টফোলিও, আমার প্রজেক্টই আমার পোর্টফোলিও। সিলেক্ট ক্যাটাগরিজ বিজনেস। সো আমি বলতেছি যে প্রজেক্ট মানে তো মানে পোর্টফোলিও, তাই না? সো তখন আমাকে যেতে হবে পোর্টফোলিওতে। এই যে দেখেন পোর্টফোলিও, অল পোর্টফোলিও, এখানে যান, এখানে খুঁজে পাবেন হচ্ছে এই যে এখানে যেই নামে আছে ফিনান্সিয়াল প্ল্যানিং, অফিসিয়াল কনফারেন্স, এই জিনিসগুলো এখানে পাবেন, খুঁজে দেখেন। এই যে দেখেন অফিসিয়াল কনফারেন্স, ফিনান্সিয়াল প্ল্যানিং, এখান থেকে আসতেছে। মানে প্রজেক্ট মানে কি, এটা আমার পোর্টফোলিও, প্রজেক্টই তো পোর্টফোলিও হয়, তাই না? তারপর নিচের দিকে যে এখান থেকে এটা পরিবর্তন করা যায়, এটা পরিবর্তন করা যাচ্ছে, এগুলো পরিবর্তন করা যাবে, ঠিক আছে? এগুলো পরিবর্তনের সুযোগ দিচ্ছে এখানে, এই যে এখান থেকে আমরা প্রত্যেকটাই পরিবর্তন করতে পারতেছি। এটা বলছে সিলেক্ট ক্যাটাগরিজ কি সোর্স একটা বলতেছে, তার মানে এই যে না এটা সোর্স না, এটা এখানে দেওয়া আছে, এই যে তাদের নাম, ছবি, তারপরে হচ্ছে তাদের ডেজিগনেশন, ইমেল অ্যাড্রেস সব পরিবর্তন করার সুযোগ আছে। নিচের দিকে গেলে এগুলো সব আমাদের পরিবর্তন করার সুযোগ আছে, প্রত্যেকটি আমরা পরিবর্তন করতে পারবো। আচ্ছা এই মিটিংটা আর 1 মিনিট আছে, 1 মিনিট পরে হয়তো এই মিটিংটাও ক্লোজ হয়ে যাবে, দেন আমি আবার নতুন একটা মিটিং দেব, সেই মিটিংয়ে আবার যুক্ত হবে। সো নিচের দিকে আমরা আসলে দেখেন এই যে এগুলো সব পরিবর্তন করা যাবে, জাস্ট হচ্ছে আপনি এডিট এই বাটনটাতে ক্লিক করেন, বাকি সব কিছু আপনি পরিবর্তন করতে পারবেন, সব কিছু পরিবর্তন করা যাবে। ওকে, তারপরে এখানে যে লোগোগুলো আছে আপনি চাইলে লোগোগুলো এখান থেকে পরিবর্তন করতে পারেন। যে লোগোগুলো আইটেম 1 2 3 করে হচ্ছে লোগোগুলো আছে, এখানে ক্লিক করলে আপনি দেখেন লোগোগুলো চেঞ্জ করে দিতে পারবেন। ওকে, নাম দিতে পারবেন, আপনি হচ্ছে কোনো ইউআরএল দিতে পারেন, যে ক্লিক করলে ওইখানে চলে যাবে, ওইটা দিতে পারেন। তারপরে আর্টিকেলের ব্যাপারটাও হচ্ছে একটা সোর্স থেকে আসবে, ঠিক আছে? তো এই যে সোর্স থেকে দেখেন এই যে এই পর্যন্ত আছে, আর আর্টিকেলগুলো কোথা থেকে শো করতেছে আমাদের এখানে সোর্সটা কি আছে, এটা সোর্স হচ্ছে আপনার ব্লগ, আমরা ব্লগে যা লিখবো তাই এখানে চলে আসবে, এটাই হলো এটার সোর্স, ঠিক আছে? আমরা এটাকে ক্লিক করলে এই যে দেখেন সিলেক্ট ক্যাটাগরিজ, কোনো ক্যাটাগরি সিলেক্ট করা নেই, তার মানে যত পোস্ট আছে, আর্টিকেল মানে পোস্ট, যত পোস্ট আছে সব পোস্টগুলো এখানে শো করবে, ঠিক আছে? সবার শেষে যেটা পোস্ট করা হবে সেই পোস্টটা এখানে আসবে। এবং এই যে টেকনোলজি ইজ আ গ্রেট টার্নিং রেভলিউশন, এটা আপনি দেখেন পোস্টে গেলে পাবেন, অল পোস্টে যান দেখেন এটা পাবেন। সো আর্টিকেল মানেই তো পোস্ট, ঠিক আছে? তো এটা আর বুঝার তো কিছু নাই, আমরা এমনিতেই এই যে দেখেন টেকনোলজি ইজ আ গ্রেট টার্নিং রেভলিউশন ইন দিস ওয়ার্ল্ড,
সো এই জিনিসগুলো এখান থেকে আসতেছে। আর নিচে গেলে আর তো কিছু নাই, এখানে একদম শেষ। তার মানে টোটাল পেজটাকে আমরা কিন্তু কাস্টমাইজ করতে পারতেছি একদম A to Z, যেখানে যা আছে সব কিছুই কিন্তু আমরা কাস্টমাইজ করে ফেলতে পারবো। ওকে, এ পর্যন্ত কারো বুঝতে কোনো সমস্যা আছে কিনা জানাবেন। এবং আমাদের আর 1-2 মিনিটের মতন মনে হয় মিটিংটা আছে, আমি মিটিংটা ক্লোজ করে আবার হচ্ছে নতুন লিঙ্ক দিচ্ছি, এটাতে জয়েন করেন। ভিডিও থাকবে, তারপরেও যদি কারো কোনো কিছু এই পর্যন্ত আমাদের কাস্টমাইজেশন পর্যন্ত যদি কারো কোনো ধরনের সমস্যা মনে হয় তাহলে বলেন। আর আমি হচ্ছে যাদের নাম ডাকতেছি শুধুমাত্র তারাই হচ্ছে শুধুমাত্র তারাই রেসপন্স করবে। আচ্ছা, খাতিজাতুল কুবরা সঞ্জু কি আছেন? খাতিজাতুল কুবরা সঞ্জু কি আছেন? ক্লাসের শুরুতে ছিলেন, এখন যদি রেসপন্স না পাই তাহলে অ্যাবসেন্ট হয়ে যাবে। নাই। আচ্ছা, তারপরে হলো মোহাম্মদ হোসেন আছেন? মোহাম্মদ হোসেন আছেন? হোসেন ভাই নাই। আলিফ মাহমুদ আশিক, আলিফ, হ্যাঁ মোহাম্মদ হোসেন আছেন? আগে কোথায় ছিলেন? তখন যখন ডাকছিলাম তখন ছিলেন আপনি? তখন ছিলাম স্যার, আমি বাইরে গিয়েছিলাম স্যার, এই সময় আস্তে আস্তে স্যার লেট হয়ে গেছে। মানে আপনি কেবল জয়েন করলেন? প্রথমে ছিলাম আমি গাড়িতে ছিলাম স্যার, মানে তবু ইয়ে আসলাম, এরপর বাসায় আসছি। আচ্ছা ঠিক আছে। আলিফ মাহমুদ আশিক আছেন? আলিফ মাহমুদ আশিক আছেন? আলমগীর মোর্শেদ আছেন? স্যার আছে। আর হলো নাইমুল ইসলাম অর্পা আছেন? ছিলেন আজকে, আমি তো মনে দেখিনি। ও আপনি আছেন, ওকে। আপনি প্রথম থেকে ছিলেন? প্রথম থেকে আপনাকে দেখিনি তো, এর আগে যখন ডাকলাম তো আচ্ছা। আবিদ শাহরাজ দ্বীপ প্রথমে দেখছিলাম, এখন আছেন না গেছেন? আবিদ শাহরাজ দ্বীপ নাই। স্যার আমার প্রেজেন্ট করছে না, প্রেজেন্ট করে নাই। প্রেজেন্ট পরে কি হবে? প্রেজেন্ট নিয়ে কি করবে? কি করবে স্যার? 2 দিনের দুনিয়া, প্রেজেন্ট নিয়ে আর কি হবে বলেন? 2 ঘন্টার কম, 2 ঘন্টারও যেহেতু কম, সুতরাং হচ্ছে এটা আপনাদেরকে দেখতে হবে এবং একটু প্র্যাকটিস করতে হবে, কারণ আগামীকালকে আমরা হয়তো স্যার আমার প্রেজেন্ট করছে স্যার। চুপ স্যার আমার প্রেজেন্ট দিছেন? চুপ। আর ক্লাস করো না, প্রেজেন্ট নিয়ে কেন পড়াছো তোমরা? এই চুপ, সবাই চুপ। শুনেন, আগামীকালকে আমরা হচ্ছে যেহেতু ই কমার্স নিয়ে কথা বলবো, সুতরাং আমরা কিন্তু খুব একটা সময় পাবো না, ঠিক আছে? তো আমরা প্রথমে যখন আসবো আগামীকালকে ইনশাল্লাহ, আমরা প্রথম 1 ঘন্টা 1.5 ঘন্টা বা 2 ঘন্টা এই থিম কাস্টমাইজেশনটা একটু শেষ করব, তারপরে আমরা ই কমার্সের দিকে চলে যাব, ঠিক আছে? কিন্তু অবশ্যই আপনারা বাসা থেকে একটু দেখে নেবেন, কারণ যদি এরকম হয় সারা দিন যদি আমাদের হচ্ছে এই থিমটা কাস্টমাইজ করতে চলে যায়, প্র্যাকটিস করতে চলে যায়, তাহলে কিন্তু ই কমার্স আমরা শুরু করতে পারবো না, বা শুরু যদি করিও, আমরা শুরু করলেও আমরা শেষ করতে পারবো না। সো তখন কিন্তু মিসিং থেকে যাবে, অনেক কিছু হয়তো আলোচনা হবে না, কারণ আমাদের আগামীকালকে কিন্তু এই সেশনের লাস্ট ডে, বুঝতে পারছেন? সো অবশ্যই বাসায় একটু প্র্যাকটিস করে আসবেন, যেন আগামীকালকে জাস্ট হচ্ছে দ্রুত সময়ের মধ্যে আপনারা ল্যাবে বসে একটু প্র্যাকটিসটা করে ফেলতে পারেন এবং আমরা দ্রুত সময়ের মধ্যে নতুন টপিক শুরু করতে পারি। এবং এই ভিডিওটা তো আমি দিয়ে দিব, সাথে আগেরও কিছু ভিডিও আছে, প্লেলিস্ট দিয়ে দিচ্ছি, সেই ভিডিওটাও দেখবেন, দেখে অবশ্যই কাজ করবেন। আমি হচ্ছে আপনাদেরকে থিমটা দিয়ে দিচ্ছি এখনই, তা নাহলে পরে আবার ভুলে যাব। সো থিম কোথায়?
স্যার আগামীকাল আপনার শেষ ক্লাস নাকি? হ্যাঁ, আগামীকাল হচ্ছে আপনাদের ল্যাবে আমার শেষ ক্লাস, এবং টোটালি মোটামুটি আমার ক্লাস আর সেরকম হবে না, 2-1টা ক্লাস হয়তো আপনাদের সাথে আর থাকবে। ঠিক আছে? কি বলেন স্যার, 8 ঘন্টা ক্লাস 2 ঘন্টা শেষ করে ফেলছেন যে? হ্যাঁ, 8 ঘন্টা ক্লাস 2 ঘন্টা শেষ করে ফেলছেন যে? 8 ঘন্টার ক্লাস 2 ঘন্টায় শেষ করছি, তাহলে 8 ঘন্টা করবেন? করাইলে করবো স্যার। তাহলে ওই যে আমরা যখন হচ্ছে ল্যাবে থাকি তখন আমরা কি করি, দেখানোর পরে প্র্যাকটিস দিই না? প্র্যাকটিস করেন না? জি স্যার। আপনি প্র্যাকটিস শুরু করে দেন, আমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখব। স্যার মাহফিলে যাবে, এখানে আমাদের বাসায় মাহফিল হচ্ছে। শিওর মাহফিলই যাবেন তো? জি স্যার, একদম এখানে বাসার সামনে মাঠে মাহফিল হচ্ছে স্যার। ওই যে শুরু